কিন্তু লেখকদের প্রতি সমাজের কী দায় আছে? কিন্তু লেখকদের প্রতি সমাজের কী দায় আছে? সত্যি তো দারিদ্র দূর করতে হবে। আমার বক্তব্য, দারিদ্র দূর করতে হবে, এটা রবীন্দ্রনাথের কাজ না। রবীন্দ্রনাথ পারবেন না। রবীন্দ্রনাথ বা বিভূতিভূষণ বা জীবনানন্দ সমবেত যদি তিনজনও মিলেও চেষ্টা করেন, পারবেন না। এটা অন্য প্রকৃতির কাজ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি মোটেই বামফ্রন্ট বা বিজেপির কোনো সদস্য ছিলেন না, কিন্তু হঠাৎ 1865 সালে লিখে জানালেন, এই বন্দি আমার প্রাণেশ্বর। যেমন এতগুলো পুরস্কারই ছিল, আমি তো পাননি। রবীন্দ্রনাথের সময় অনেকগুলো জিনিস ছিল না, রবীন্দ্রনাথ পাননি, আবার কতগুলো জিনিস পেয়েছেন, বা কেউ কেউ কিছুই পাননি, এরকমও হতে পারে। ফলে আমরা এই পাওয়া না পাওয়া নিয়ে বলছি, লেখকের কাজ সম্পূর্ণ অর্থশূন্য। কারণ ধরুন, সেদিন ভরসা ঝড়ে 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 কহিলা কবির স্ত্রী, রাশি রাশি মিল করিয়ে চড়ো রচিত বসি পুঁথি বড় বড়, মাথার উপরে বাড়ি পড়ো পড়ো তার খোঁজ রাখো কি। এটা যে কবি খোঁজ রাখবেন না, এবং এটা যে কবির রাখার দায়িত্ব না, এটা রবীন্দ্রনাথ সম্পূর্ণ নিশ্চিত। যেহেতু পিকাসো গুয়ের্নিকা করেছিলেন, সুতরাং আমরাও গিয়ে ডেইলি প্যাসেঞ্জারের মতন নন্দীগ্রাম থেকে ছবি এঁকে ফিরে এলাম। ছবি আঁকার কোনো ভুল নেই। জীবনানন্দ দাশ সমাজের পক্ষে কত অনুপযুক্ত ছিলেন। আজকে আমরা যারা জীবনানন্দ দাশ খুড়তুতো বোনের সঙ্গে প্রেম করতেন কিনা এটা নিয়ে সবিশেষ চিন্তিত, তারা এই বিষয়ে চিন্তিত না যে জীবনানন্দের চাকরির না পাওয়ার গল্পটা সম্পূর্ণ গল্প। যদি জীবনানন্দ দাশকে দেখা যায়, তাহলে দেখা যায় উনি একজন সচেতন উন্মাদ সিওফ্রেনিক, কোনো সন্দেহ নেই। বাইপোলার ডিসঅর্ডার যা বলুন সব ওর লেখায়, মানে ওকে দেখলে হয়, আরে নামানো আকাশের তলা, ইয়া আল্লাহ, এই পৃথিবী কি দিনা কোনো মানুষ লিখতে পারে? এ তো ঠাকুর নিজে এসে কলমের ডগায় বসেছে বলে এই লাইনটা সম্ভব হলো। কিন্তু ঋত্বিক ঘটকের পক্ষে ভারতের ইতিহাস পাল্টে দেওয়া সম্ভব না। ঋত্বিক ঘটকে বরং আমরা সততার জন্য করি যে তিনি যখন তার শেষ ছবি যুক্তিতর্ক গল্পতে বলছিলেন যে তিনি একজন মাতাল, তার পক্ষে আর কিছু নাই, তো হয়ে গেছে, পচে গেছে। তো যারা বন্ধু, যারা এসেছেন, সহকর্মী, তাদের সবাইকে ধন্যবাদ। অর্ককে বিশেষভাবে, কেন অর্ক জেনে বা না জেনে আমাকে একটা সম্মান দিল। সেটা হচ্ছে এই যে আপনারা সবাই জানেন, আপনারা তো বিদ্বান অংশের প্রতিনিধি, যে স্লাভোই জিজেককে ঠাট্টা করে রেস্তোরাঁর ফিলোসফার বলা হয়, কারণ উনি পপুলার লেভেলে ঘোরাঘুরি করেন। ওকে ঠিক যারা ইউরোপিয়ান ক্লাসিক্যাল ফিলোসফি পছন্দ করে তারা ওকে ধর্তব্যের মধ্যে ধরেন না। ধরুন রিল ডেলুজ, তাকে যেভাবে ধরা হয় সেভাবে তো আর স্লাভোই জিজেককে ধরা হবে না। ওকে ফিলোসফার অফ দি রেস্তোরাঁ বলা হয়। তো সেরকম আমাদেরও আজকে মনে হচ্ছে যে আমরা কিছু কথা বলবো যেগুলো রেস্তোরাঁতেই মানায়। এখন একটা নাম রাশভারী দেওয়া হয়েছে, সেটা শ্রীকুমারের সঙ্গে কথা বলে, অর্কর সঙ্গে কথা বলে, তার মধ্যে আমরা থাকবো এমন মানে নেই, কিন্তু তার মধ্যে আমার থাকতেই হবে। সমাজের সংকটে লেখকের দায়। কী বলবো? এটা বললে এক নম্বর বলা যায় যে খুব সহজে আরম্ভ করা যায়, এটা বাঙালিদের প্রিয় বিষয়। বিশেষত গত 15 বছর তো এটা অসম্ভব 15 না 18 বছরে অসম্ভব গুরুত্ব পেয়েছে। যে কোনো কিছু হলে, বাঁকুড়ায় কেন হয়নি বৃষ্টি, সেখানেও লেখক কী করছে বা করছে না কেন, এই নিয়ে কথা বলা যায়। আর লেখকরা কি করবে আমরা তো চিরকালই শুনে এসেছি, কমিউনিস্টের সৌজন্যে শুনেছি। লেতু রঙাজের নিয়ে একটা বক্তৃতা দিলে এটা সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু আমরা কি বলবো? আমরা দেখছি যে সমস্যাটা এখন দুরকম হয়েছে। এক, সমাজের সংকটে বা সামাজিক সংকটে লেখকেরা দায় থাকা উচিত, তাই নিয়ে কথা বলা যায়, যা দীর্ঘদিন হচ্ছে। কিন্তু এখন আমাদের বন্ধুরা, প্রসঙ্গত আমার মনে হয় আমরা যে জায়গা থেকে আছি সেখানে আমাদের একজন বন্ধু, তিনি আজ নেই আমাদের মধ্যে, নবারুণ ভট্টাচার্য বলতেন যে 70 দশক না থাকলে আমরা কিছুই হতাম না। আমরা কি হয়েছি না হয়েছি আমি জানি না, কিন্তু এই 70 দশকের লেখকরা হঠাৎ চিন্তিত হয়ে উঠেছেন তাদের প্রতি সমাজের কী দায় আছে। এটা কিন্তু সিরিয়াস প্রশ্ন। সমাজের যে তাদের লেখকদের কাছে দাবি আছে, এটা অনেক পুরনো জায়গা থেকে করা যায়। রবীন্দ্রনাথ, জালিয়ানওয়ালাবাগ এসব তো হয়েছে, আমরা এখানে আজকেও বলতে পারি। কিন্তু লেখকদের প্রতি সমাজের কী দায় আছে?
কেন বললাম, আমি নাম না করে বলছি কারণ এটা অস্বস্তিকর। যে কিছুদিন আগে সমাজ মাধ্যমে, আমি সমাজ মাধ্যমে নেই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক কিছু জানতে পারি, যে আমাদের একজন সম্মানীয় কবি বন্ধু, আমার থেকে 2 বছরের ছোট, তার সম্পর্কে খবর নাকি ছিল যে তার স্ত্রী হোম ডেলিভারি করছেন। তাই শুনেই আমাদের আরেক বন্ধু, তিনিও যথেষ্ট নামী কবি, তিনি আবার একটা বিবৃতি দিলেন যে দৃশ্যশ্রাব্য মাধ্যমে। আমরা কিছু অবহিত হলাম। এক, দ্বিতীয়ত আমরা দেখলাম আর একজন কবি, আমাদেরই সমবয়স্ক এবং আমার থেকে একটু বয়স্ক, তিনি কবির ব্যর্থতা নিয়ে চিন্তিত এবং সেই ব্যর্থতা সুচিহ্নিত ব্যর্থতা, সাহিত্য একাডেমি পুরস্কার না পাওয়ার ব্যর্থতা। এখন এই যে 3 জনের কথা বললাম, এদের মধ্যে প্রত্যেকেই কবি, মানে অন্তত 2 জনকে নিয়ে কোনো সংশয় নেই, আরেকজনকে নিয়ে একটু দোলাচল আছে বলা যায়। তো এই যে কবিরা আশা করছেন যে সমাজটা, প্রথম কথা তো একটা তর্ক দেখে আমি দেখলাম যে যেমন হিন্দু মুসলমান তর্কটায় খুব অবাক হয়ে গেছি। খুব আধুনিক মানুষ বলে যাকে জানতাম তারাও হয় হিন্দু নয় মুসলমান, এটা অতি সম্প্রতি আমি জানতে পেরেছি। আর একটা জিনিস জানলাম যেটা আমি ভেবেছিলাম যে যেটা আর কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে যে শ্রমের যে সম্মান, একজন মানুষ যদি হোম ডেলিভারি করে সেটা অসম্মানের কাজ হবে কেন? একজন মানুষ যদি ঘর মোছে সেটাই বা অসম্মানের কাজ হবে কেন? বিলেতি আমেরিকায় তো এরা সবাই যান, বিলেতি আমেরিকায় যারা ঘর পরিষ্কার করেন আর যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের মধ্যে সম্মানের তফাৎ নেই, প্রত্যেকেই ডলার বা পাউন্ডে পয়সা পান এবং নিজের সম্মান অক্ষুণ্ণ রাখেন। কিন্তু এখানে আরেকজন সহানুভূতি জানাচ্ছেন একজন কবির স্ত্রীকে এরকম করতে হবে কেন ইত্যাদি। তাতে বোঝা যায় একটা সমাজে আপনি যদি তার মানদণ্ড দেখেন তাহলে সে কতখানি সামন্ততান্ত্রিক মনোভাব পোষণ করে, এইটা একটা চিহ্নায়ন। এবং দ্বিতীয় কথা, যে এই যে একজন সাহিত্য একাডেমি পুরস্কার না পাওয়া থেকে ব্যর্থতার কথা বলছেন, তা আমি সাধারণত এসব তর্কে করি না, কিন্তু এই আমার সেই বন্ধুকে আমি তার ফোন করলাম, এটা পেয়ে, এটা গুগলেই পড়লাম, পড়েই তাকে ফোন করলাম। তিনিও আমাকে যা হয় তা, এই 3 জনই আমার ফোন ধরেন, তাদের সঙ্গে আমার কথা হতেই পারে। এবং এর সঙ্গে ইনসিডেন্টালি এই প্রসঙ্গে কথা হলো যে সাহিত্য একাডেমি পুরস্কার না পাওয়াটাকে তুমি লেখকের ব্যর্থতা বলছো কেন? এবং ধরা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং জীবনানন্দ দাশ, যারা মরণোত্তর রবীন্দ্র পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন এবং যেই সূত্রে অমর হাসি রাশি ছড়িয়ে দিয়েছেন এই পুরস্কারগুলোর মধ্যে, যাতে আর কোনো লোকের পুরস্কার পেয়ে তৃপ্তি নেই, তো এটাকে তুমি ব্যর্থতা মনে করছো কেন? তাহলে তো নোবেল পুরস্কার না পাওয়া ফ্রান্স কাফকার ব্যর্থতা হয়, বোরহেসের ব্যর্থতা হয় অনেক পুরস্কার না পাওয়া। পুরস্কার তো কোনো, পুরস্কারের সঙ্গে তো লেখার কোনো যোগাযোগ নেই, বিপণনের যোগাযোগ আছে। হ্যাঁ, এটা ঠিক, নোবেল প্রাইজ পেলে অনেক বই বিক্রি বাড়ে, সেটা বলতে পারে, কিন্তু তার সঙ্গে লেখার কী যোগাযোগ? তো যাই হোক, তিনি একটু অস্বস্তিতে পড়লেন এবং আমাদের আলোচনা সেদিনের মতো স্থগিত থাকলো। কিন্তু এখন আমি দেখছি যে লেখকরা রীতিমতন প্রত্যাশা করেন, লেখক বা শিল্পী, আমি সব অর্থেই বলছি, শিল্পী, ভাস্কর, গায়ক, তারা কী প্রত্যাশা করেন? তারা সামাজিক সংকটে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, এবার তো সমাজের দেখা উচিত। মানে যেমন ডাক্তারদের আন্দোলনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা ডাক্তারদের পাশে দাঁড়িয়েছি, এবার তো আমাদের ডাক্তারদের ইঞ্জেকশন নেওয়ার পয়সা বন্ধ করা উচিত। এই যে মানসিকতা, এই মানসিকতা লেখকদের তৈরি হচ্ছে। লেখকরা ভাবছেন যে যদি তারা কোনো কৃষি আন্দোলনের সমর্থন করেন তাহলে তাদের কিছু মজুরি পাওয়া দরকার, নানা ফর্মে, কমিটির মেম্বার হিসেবে বা পেনশন হিসেবে কিছু না কিছু পাওয়া দরকার রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে, এবং না পেলে সেটা তারা মনে করছেন তাদের প্রবঞ্চিত হচ্ছেন। আমি আশা করব যে কিছু দিনের মধ্যে লেখকদের এরকম ট্রেড ইউনিয়ন গোষ্ঠীও গড়ে উঠবে, যারা আমরা সাহায্য করেছি লোককে বিপদের সময়, আমাদের সাহায্য করা হোক। এখন এটা মনে হচ্ছে যে এবং সরকার বা যারা মাথায় আছেন তারা এটা করেও যাচ্ছেন, সবাই, এটা কোনো ব্যক্তি বিশেষকে বলে লাভ নেই, তারা করেন। এবং এটা মোটামুটি 21 শতাব্দীতে অন্তত বাঙালিদের একটা অবদান, যে এই পশ্চিম অংশটায় তারা নিয়মিতভাবে সবচেয়ে বড় এস্টাবলিশমেন্ট যা রাষ্ট্র, তার কাছ থেকে সাহায্য পেয়ে গেছেন। প্রথম 11 বছর বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের কাছ থেকে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে।
এখন আমার কাছে কেউ যদি পুরস্কার পান বা কেউ যদি অবসরকালীন ভাতা ইত্যাদি পান লেখক হিসেবে, তাতে আপত্তির কারণ কোথায়? আপত্তির কোনো কারণ নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে একজন লেখক, এখানে লেখকদের কথাই বেশি আসছে, কারণ লেখকরাই তো সংখ্যাগরিষ্ঠ। একজন লেখক আসলে সরকারের কাছ থেকে যখন প্রত্যাশা করছেন, তখন তিনি বৃত্তির প্রতি অবিচার করছেন। তার যে বৃত্তি, সেই বৃত্তিটা আমার মনে হয় যে লেখক যে লেখেন, ছবি আঁকিয়ে যে ছবি আঁকেন, বা ধরা যাক গায়ক যে গান করেন, তার সঙ্গে আমরা যে কাজগুলো করি, যাই রাস্তা খারাপ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, বর্ষাকালীন রাস্তা রিপেয়ার করা, বা আলো বন্ধ হয়ে গেলে আলোকে আনার ব্যবস্থা করা, কি এক্ষুনি যদি টাইফয়েড বা কোভিড মহামারীর রূপে দেখা দেয় তার চিকিৎসার সুবন্দোবস্ত করা, এগুলোর সঙ্গে লেখার তফাৎ আছে। লেখার তফাৎ মূলত এই যে যেসব কাজের জন্য সরকার বা রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা নেয়, তার সঙ্গে লেখার কোনো যোগাযোগই নেই। এইটা হচ্ছে কথা, যে আসলে লেখা ইউজফুল নয়। রাষ্ট্র যা কিছু উপকারী তার দায়িত্ব নিতে পারে, কিন্তু যা উপকারী নয়, যা অর্থহীন, তার দায়িত্ব নেবে কেন? একটা হতে পারে রাষ্ট্রের দিক থেকেই বক্তব্য থাকতে পারে যা অর্থহীন। লেখক যা লেখেন তার তো এমনভাবে কোনো অর্থ থাকে না। তিনি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পেতে পারেন, সেটা আগেও পেতেন নিশ্চয়ই। এই যে কালিদাস নামে যে ব্যক্তির কথা অনুমান করা হয়, যিনি কল্যাণ ব্রাহ্মণ, তিনি যে মেঘদূত লিখেছিলেন, এই মেঘদূত তো আর বিক্রি হয়নি, দেশ বা আনন্দ পাবলিশার্স এরা তখন ছিল না, বা পেঙ্গুইন। তো নিশ্চয়ই কয়েক কপি লিখেছিলেন এবং তৎকালীন রাজা তাকে পৃষ্ঠপোষকতা করতেন বলেই লিখেছিলেন। খেয়াল করার দুটো জিনিস: এক, কালিদাস কোনো জায়গায় সেই রাজার বন্দনা করেননি। দ্বিতীয়ত, তিনি একটা জিনিস লিখেছেন সেটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। কারণ কেউ যদি, সেটাই কবিতা, কারণ কেউ যদি ভাবে যে তার স্ত্রীর জন্য বা প্রেমিকার জন্য মন খারাপ হচ্ছে, সে দ্রুতগতি সংবাদ পাঠাতে পারে। তো এখনকার যুগে না হয় বৈদ্যুতিন যোগাযোগ আছে, আমরা হোয়াটসঅ্যাপ করতে পারি, ইনস্টাগ্রাম করতে পারি, তখন তা ছিল না। কিন্তু কালিদাসের সামনে হাতিয়ার হিসেবে দুটো জিনিস ছিল: আকাশে মেঘ ছিল আর বিদ্যুৎ ছিল। বিদ্যুৎ যে দ্রুতগামী এটা কালিদাস জানতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি মেঘকে আশ্রয় করলেন। তাতেই বোঝা যায় তার আসল লক্ষ্য মোটেই প্রেমিকাকে খুশি করা বা খুশি করা নয়। তিনি চেয়েছিলেন একটা প্রতীক্ষা, সেই প্রতীক্ষাটা তার কাব্য। তার কাব্য মোটেই প্রেমিকাকে পাওয়ার ইচ্ছা বা অনিচ্ছা না। প্রেমিকাকে পাওয়ার ইচ্ছা হলে তিনি বিদ্যুৎকে বাহন করতেন, মেঘকে না, যা দীর্ঘদিন লাগাবে কৈলাসে পৌঁছতে। কিন্তু তিনি ইচ্ছে করে বিলম্বিত বার্তা পাঠিয়েছেন, যাতে কবিতার জন্ম হয়, যাতে কোনো ব্যক্তি বিশেষ উপকৃত না হয়, যাতে এমন একটা জায়গা তৈরি হয় যা অর্থশূন্য। বস্তুত ধরা যাক মেঘদূত আমরা পড়লাম না, বা ধরা যাক বলাকা আমরা পড়লাম না, বা আমরা পুতুল নাচের কথা পড়লাম না, মান্টো পড়লাম না, এতে সমাজ বিশ্বের কোনো ক্ষতি হবে না। বরং আপনি দেখবেন এগুলো পড়ার ফলে প্রচুর ক্ষতি হচ্ছে। এগুলো পড়ার ফলে যে ক্ষতি হচ্ছে তার অচিন্তনীয়। কীরকম ক্ষতি হচ্ছে? যে প্রথম কথা, এগুলো সত্যি কেউ প্রেমের দিক কষ্ট পায় বা না পায়, এটা সামাজিক কষ্ট হতে পারে না। কারণ আপনি তো ধরে ধরে তোমার প্রেম হচ্ছে না তাই প্রেমিকা ধরে দিয়ে এরম করতে পারেন না, বা প্রেমিক এনে দিয়ে এরম করতে পারেন না। এরম প্রতিশ্রুতি কল্যাণমূলক রাষ্ট্রও করে দিতে পারে না। তো তাহলে কি করতে পারে? অর্থাৎ আপনি যা লিখছেন এসব বিষয়ে সম্পূর্ণ অর্থশূন্য, এবং তার অর্থ হয় না। সত্যি কথা বলতে কি, তার যদি অর্থ হয়ও, তা অনেক সময় ক্ষতিকর অর্থ। কীরকম ক্ষতিকর অর্থ? যে আজকে আমরা এই যে সামাজিক ব্যবস্থা নানা রকম, এই যে আমরা পড়োশি কাফেতে বসে আড্ডা মারছি, একটা সমাজ তার নির্দিষ্ট মূল্যমান, মূল্যবোধ, কতগুলো সংস্কার সব তৈরি করে রাখে, এবং তার ভিত্তিতে একটা কথা বললে সেটার গুরুত্ব বা গুরুত্বহীনতা সরকার বুঝতে পারেন, বা এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠান বুঝতে পারে, বা সেই সমাজ বুঝতে পারে। কিন্তু যদি আপনি এমন কথা সমাজকে বোঝাতে চান যে তাতে সমাজ এটাও হতে পারে যে সমাজ সচেতন হয়ে গেল,
তা আপনি বলতেই পারেন যে আমাদের পুরনো কবিরা বলেন, পুরনো লেখকরা বলেন, সেটাই তোমার কাজ। আমি যদি না বোঝাই লোকে কী করে বুঝবে দারিদ্র দূরীকরণ কর্মসূচি ভালো? সত্যি তো দারিদ্র দূর করতে হবে। আমার বক্তব্য দারিদ্র দূর করতে হবে, এটা রবীন্দ্রনাথের কাজ না, রবীন্দ্রনাথ পারবেন না। রবীন্দ্রনাথ বা বিভূতিভূষণ বা জীবনানন্দ সমবেত যদি তিনজনও মিলেও চেষ্টা করেন, পারবেন না। এটা অন্য প্রকৃতির কাজ, এটা অন্য বিষয়ের কাজ। কিন্তু রবীন্দ্রনাথ, জীবনানন্দ এরা যে ক্ষতিটা করতে পারবেন সে হচ্ছে যে সমাজ নিজের সম্বন্ধে জানতো না সেই সমাজ নিজের সম্বন্ধে জানবে। এটা ভয়ঙ্কর ক্ষতি। একটা সমাজ নিজেকে দেখতে পাচ্ছে না, কিন্তু হঠাৎ সে দেখতে পেল জীবনানন্দ দাশের কবিতার মাধ্যমে। এটা ভয়ঙ্কর ক্ষতি হলো। সে পুরো আনকনশাস ওয়েতে অসচেতনভাবে এগোচ্ছিল। এইবার সে জীবনানন্দ দাশটি তাকে চেতনাশীল করলেন। তাতে তার কী ক্ষতি হলো? এতে এক নম্বর ক্ষতি হলো। তার থেকেও মারাত্মক এবং বিপজ্জনক ক্ষতি হলো যে সমাজ হঠাৎ জানতে পারল তার যে চলন বলন এবং কাজ করার পদ্ধতি সেইগুলো দ্রষ্টব্য হয়ে উঠেছে, সেগুলো এক্সিবিটেড। টেরিটি বাজারে অথবা বেলগাছিয়া ট্রাম ডিপোর সামনে কী হচ্ছে সেটা সমাজ দেখতে পাচ্ছে। এটা সমাজ না দেখে বেশ ভালো ছিল, কেউ কোনো কাজে অসম্মতি জানাচ্ছিল না। কিন্তু যদি একজন জীবনানন্দ দাশ হঠাৎ এসে ইন্টারভেন করেন এবং জানাতে শুরু করেন যে বেলগাছিয়া, আহিটোলা এসব জায়গায় কী হচ্ছে, বালিগঞ্জে কী হচ্ছে এসব, তাহলে সমাজের মুশকিল হয়ে যায়, সমাজের দায়িত্ব বাড়ে এই দ্রষ্টব্য জিনিসটাকে দেখার জন্য। দ্রষ্টব্যকে যেই মুহূর্তে আপনি দেখলেন, মানে আয়নার সামনে যদি আপনি পরোক্ষভাবেও দাঁড়ান, সমস্যাটা হয় আমরা কিন্তু একটা ব্যালেন্সে আছি, একটা সাম্যাবস্থায় আছি, একটা ইকুইলিব্রিয়াম যাকে বিজ্ঞানের ভাষায় বলে, আমরা আছি। নাহলে সমাজ ভেঙে যেত বা আমাদের সামাজিক ব্যবস্থা ভেঙে যেত। এই মুহূর্তে আর্যিকর বলুন, এই মুহূর্তে শিক্ষক বলুন, এই মুহূর্তে যাই বলুন, আমাদের সামাজিক ব্যবস্থা ভাঙেনি। আমরা নিয়ম করে আন্দোলন করছি বা আন্দোলনের বিরোধিতা করছি, আমরা অফিসে যাচ্ছি বা আমরা অফিসে যাচ্ছি না, আমাদের সমস্ত কাজই একটা সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে হচ্ছে। পুলিশের ভাষায় এবং আমার ভাষায় পরিস্থিতির নিয়ন্ত্রণে। এখন ধরুন একজন কেউ এরকম এমন একটা কিছু করলেন যাতে আমরা হঠাৎ আমাদের দেখতে পেলাম, তাতে কী হবে? আমাদের একটা অস্বস্তি হয়, একটা অস্বস্তি হলো। যেমন আমি আমার চুলটা কেমন আছে দেখতে পাচ্ছি না, এটা স্বস্তির বিষয়। কিন্তু যদি কেউ আমি দেখি বারবার আমার চুলের দিকে তাকাচ্ছে এবং আমি যদি হঠাৎ দেখতে পাই চুলটা কী হয়ে আছে, তাহলে আমার বারবার মনে হয় এরকম করি, বারবার মনে হয় এরকম করি। এটা অস্বস্তি, সামাজিক অস্বস্তি। মানে সামাজিক সাম্যাবস্থা বিঘ্নিত হয়। সামাজিক সাম্যাবস্থা বিঘ্নিত হলে কী হবে? আমি সঙ্গে সঙ্গে আমার মনে হয় কপালে হাত দিই, চুলটা ঠিক করি। চুলটা ঠিক করতে গেলে কি মনে হবে? যেটা হচ্ছে যে আমার একটা অস্বস্তি থেকে সাম্যাবস্থাটাকে আমি সাম্যাবস্থায় ফিরিয়ে আনতে চাইব জিনিসটাকে। এই সাম্যাবস্থায় ফিরিয়ে আনতে গেলেই সমস্যা হয়ে যায় লেখকদের। যদি সে মানে লেখক এবং সামাজিক জীব দুদলেরই সমস্যা হয়। এটা এরকম একটা উদাহরণ দিই। ধরুন অ্যাপারেন্টলি আমরা যারা ভদ্রকের ছেলে হঠাৎ বিকেল 3টেয় হাড়কাটা গলি থেকে বা সোনাগাছি থেকে বেরিয়ে এলাম, দুর্গাচরণ মিত্র স্ট্রিট থেকে। কী অসুবিধা? অসুবিধা হচ্ছে যে আমি ইচ্ছে করেই শব্দটা ব্যবহার করছি, আজকাল এটা রাজনৈতিকভাবে অশুদ্ধ। বেশ্যার প্রণয় নিয়ে কোনো সংশয় নেই, সে এই বিষয়ে নিঃসংশয়িত যে তার প্রেম বিক্রি করা যায়, তার শরীরটাই বিক্রির জন্য আছে, সে বিষয়ে নিঃসংশয়, তার কোনো সমস্যা নেই। কিন্তু আপনার সমস্যা আছে। আপনার যেই মুহূর্তে আপনি কাজটা থেকে বেরোলেন, আপনার কোনো লুকোনোর জায়গা নেই। সামনে চিত্তরঞ্জন এভিনিউ, চোরবাগান ইত্যাদি ইত্যাদি, হাজারটা লোক আপনাকে দেখতে পাবে এবং ওখান থেকে বেরোচ্ছেন মানেই কোথা থেকে বেরোচ্ছেন সবাই বুঝতে পারবে। এবং তখন আপনার পালাবার জায়গা একটাই, সেটা হচ্ছে আপনি 1 ঘন্টার, আমি বলছি বলে আপনার মনে হচ্ছে বাজে কথা, এটা বলছেন মনস্বী ওয়াল্টার বেঞ্জামিন, যে তখন আপনি 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ 15 মিনিট সময় যে কাজটা করেছেন সেটাকে লুকোনোর জন্য একটাই জায়গা আছে পৃথিবীতে। 15 মিনিটে বেশি তো কাজটা করতে লাগে না। এই কাজটা করার জন্য আপনার টাকা দিয়ে আপনি লুকোনোর একটা জায়গা তৈরি করে ফেলেছেন। বিশ্বাস সেই দিক থেকে নিরাপদ। সে জানে, সে প্রথমেই ঘোষণা করে দিয়েছে টাকা দিয়ে সে কাজটা করছে, আপনি করেননি, আপনার ইডিওলজি ছিল, ধরা পড়ে এখন আপনি টাকা দিয়ে সেটা করছেন। এখন এই যে আপনি করলেন, তার ফলে আপনি
এক ধরনের অস্বস্তি তৈরি হলো সমাজে, আপনারও অস্বস্তি তৈরি হলো, আপনি জিনিসটাকে ঠিক করতে গেলেন, পারলেন না, এবং সঙ্গে সঙ্গে আপনি একটা ডিসকন্টেন্ট তৈরি করলেন। কারণ এই রিপেয়ারিং করবেন, জায়গাটাকে ঠিক করবেন, যাতে আর কেউ বিকেল 3টের সময় না যায় বা গেলেও কোনো বিপদে না পড়ে। এটা করা মানেই আপনি একটা পারপেচুয়াল ডিসকন্টেন্ট, যতই এটাকে ঠিক করার চেষ্টা করবেন তখন আরেকটা ফল্ট বেরোবে, আরেকটা দোষ বেরোবে, পর দোষের জায়গা বেরোবে, সমাজ পারপেচুয়ালি অশান্তির মধ্যে চলে যাবে, এবং এটাকে পারপেচুয়াল রেভলিউশনও বলা যায়। প্রতি মুহূর্তিক অসন্তোষ প্রতি মুহূর্তিক বিপ্লবের জন্ম দেবে। লেখক কাজটা ঠিক করেননি। এমনকি চূড়ান্ত যারা ক্ষমতাসীন মানুষের দাসত্ব করেন বলে আমরা অভিযোগ করি, তারাও যে সবসময় ঠিক কাজ করতেন তা না। তার কারণ যে এই যে লেখক একটা ছবি উপহার দিলেন, এই ছবিটা দেখেই আমাদের মনে হলো যে কী করা যায়। এটাকে দুভাবে করা যায়। এক, লেখককে একটু ইন্ডালজেন্স দেওয়া যায়, যে ঠিক আছে লেখক বেচারা কিছু তো করে না, কবিতা কবিতা লেখে কজন পড়ে, একটা গল্প কজন লোক পড়ে, এ তো বিশেষ ক্ষতি হবে না, এ তো ওষুধ ম্যানুফ্যাকচারিং না, এ তো ডকইয়ার্ড তৈরি করছে না, একে ইন্ডালজেন্স দেওয়া যাক। এবং সেটা দিতে পারে সর্বোচ্চ পর্যায়ে যারা শাসনাধীন এলিট, যারা প্রতিষ্ঠান, সর্বোচ্চ প্রতিষ্ঠান সরকার এটাকে দুটো কারণে দিতে পারে। এক হচ্ছে এই প্ররোচনা দিলে সরকারে কিছু আসে যায় না, এটা ট্যাকটিক্স হতে পারে। একজন কবি অসুস্থ, সরকারের মুখ্যমন্ত্রী তাকে দেখতে গেলেন, এতে সমাজে একটা ভালো বার্তা ছড়ালো যে মুখ্যমন্ত্রী দেখতে গেলেন কবিকে। ধরা যাক বিধান রায় গেছেন জীবনানন্দ দাশকে দেখতে, সত্যিই গেছেন, এতে সমাজে কেউ যায় আসে না, এই এক। কিন্তু সরকারের একটা ট্যাকটিক্স হতে পারে। দ্বিতীয়ত, যে সরকারের একটা মিসকনসেপশন হতে পারে। সরকার সবসময় ভাবতে পারেন যে লোকটা যখন ছবি দেখিয়েছে একটা, এই ছবিটা বাজে হোক ভালো হোক, এই ছবিটাকে মেরামত করা যাক, কারণ এই ছবিটাকে স্ট্যান্ডার্ড রেফারেন্স ধরে নেন সরকার। একটা দুর্ভিক্ষের উপর কবিতা লিখেছি বা অনশনের ওপর কবিতা লিখেছি, সেটা সরকার বিশ্বাস করুন না করুন, সরকার মনে করেন, সুযোগ পাওয়া যায় সরকারের লোকেরা বা প্রতিষ্ঠানের লোকেরা, যে এইটা একটা স্ট্যান্ডার্ড রেফারেন্স, এইটার ভিত্তিতে আমাদের কাজ করা উচিত। আমরা দেখতে পারি আমরা কীরকম উৎসাহ হয়। কীরকম হয়, যে ধরুন একটা লোক ক্যাপ্টেন ব্যানিং কক, সে কাউন্সিলর মতন লোক আমস্টারডামে, সে তার মনে হলো, যেমন কাউন্সিলরদের মনে হয় পাড়া সফরের সময় ছবি তোলা হোক, এতজনকে নিয়ে এসছি, রক্তদান প্রকল্প হচ্ছে, আমার ছবি তোলা হোক। এটা কোনো ভুলও না, তিনি তার কাজ। ক্যাপ্টেন ব্যানিং ককের ইচ্ছে হলো যে তিনি তার যারা সঙ্গী সাথী তাদের ছবি তখন তো ছবি তোলা যেত না, তখন ছবি আঁকা যেত। তো তিনি যথেষ্ট পয়সা দিলেন, বহুত পয়সাওয়ালা কাউন্সিলর, সুতরাং বড় শিল্পী ভাড়া করলেন, ইউরোপের সবচেয়ে বড় শিল্পী, তাকে আঁকতে দিলেন। তিনি যে খুব উদ্দেশ্য নিয়ে এঁকেছিলেন, তিনি যে এনডিএ বা ইউপিএ করতেন এসব কিছুই না, তিনি ছবিটা আঁকলেন, এবং ছবিটা ক্যাপ্টেন ব্যানিং ককের সমূহ আপত্তির বিষয় হয়ে গেল। তার মানে ব্যানিং কক জানতেন যে শিল্পী দোষী না, তারও পছন্দ হলো না। কিন্তু হলো কি, সমাজের পক্ষে একটা দৃষ্টান্ত হয়ে রইল। পরে ব্যানিং কক ভ্যান্ডের হেলস নামে আরেকজন লোককে দিয়ে একটা সঠিক ছবি আঁকিয়েছিলেন। এই ভদ্রলোক, এই যে রেমব্রান্ড, ইনি ছবিটা কিছু ভুল করলেন। ভুল করার ফলে আমাদের অনেক সমস্যা হলো। সমস্যাগুলো কি? সমস্যাগুলো হচ্ছে 23টা লোকের ছবি আঁকতে বলা হয়েছিল। 23টা লোকের ছবি আঁকতে গিয়ে কোনো এক রহস্যজনক কারণে হয়তো তার মনে হচ্ছে এটা অভিনব হবে, তিনি খুব অন্ধকারটা বেশি করে দিয়েছেন, লাইটের প্রপোর্শন ভালো ছিল না, মানে সেই অর্থে যাকে আমরা বলি স্বচ্ছতা। আমি এই ঘরে যেমন আছে, সবাই মুখ দেখতে পাচ্ছে, সেটা ভালো ছিল না। দ্বিতীয়ত, কোনো কার্য নেই, কোনো কারণ নেই, একটা মেয়ে বাচ্চা মুরগি হাতে ঢুকে পড়েছে ছবিটার ভেতরে। এটা হতে পারে না, এই ছবিটা একদিনে আঁকা না। এই যে মুরগি হাতে ঢুকে পড়লো, এটা রেমব্রান্ডের মতন বড় শিল্পী, সুব্রত মিত্রের মতো বড় ক্যামেরাম্যান এই জিনিস এরাও করবেন না। এটা হলো। এখন এর ফলে হলো কি, অনেক দূর পর্যন্ত দেখা গেল যে দেখাটা না দেখা গেলেই
রাষ্ট্রের অন্তত ভালো ছিল। রাষ্ট্র এই ভুল বারবার করেছে লেখকদের নিয়ে। লেখকদের তারা নিযুক্ত করেছে একটা বিশেষ কাজে, লেখকরা করে ফেলেছে অন্য কাজ। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি মোটেই বামফ্রন্ট বা বিজেপির কোনো সদস্য ছিলেন না, কিন্তু হঠাৎ 1865 সালে লিখে জানালেন এই বন্দি আমার প্রাণেশ্বর। এখন এই কথা জানলে অসুবিধা হয় যে কোনো বন্দি যদি কারোর প্রাণেশ্বর হয়, এটা একটা সমাজের পক্ষে মেনে নেওয়া মুশকিল। এটা একজন মহিলা কেন জানাবেন? এটা জানাতে তাকে কে বলেছে? এটা না জানিয়ে তো সমাজ ঠিকভাবেই চলছিল। দুর্গেশনন্দিনীর লাইনটা সমস্ত সমাজকে অন্যভাবে সাজালো। যেমন একটা বই, তাকে কতগুলো বই সাজানো আছে, আপনি হঠাৎ দুটো বই তুলে দিয়ে অন্য জায়গায় ভুল করে রাখলেন, তার ফলে সমস্ত বইগুলোকে দেখার দোষ চোখ আমার পাল্টে গেল। একইভাবে বঙ্কিমবাবুর আগে ধরুন একজন লেখক লিখলেন, পত্নীভাবে আর তুমি ভেবো না আমারে। এই লেখাটার ফলে হয় কি, এগুলো পৌরাণিক জিনিস নিয়ে লেখা, যা ইচ্ছা লেখা হোক, হঠাৎ করে এইসব লেখা লিখলে আমাদের নানা রকম ধ্যান ধারণা পাল্টে যায়। এবং পাল্টে গেলে আমাদের মনে হয়, শাসকদেরই মনে হয় যে শাসকরা যতই লেখককে এনগেজ করুন তার কাজে, যেমন কালিদাসকে এনগেজ করেছিলেন, ধরা যাক বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যেমন ধরা যাক বিভিন্ন লেখক বিভিন্ন পরিস্থিতিতে যা যা হচ্ছে সেইগুলো শাসকদের দোষ দিয়ে লাভ নেই। আসলে লেখক কি পাচ্ছেন বা পাচ্ছেন না সেটা নির্ভর করে তার পিরিয়ডের উপরে। ধরুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং স্বপ্নময় চক্রবর্তী, এরা কি পেলেন এবং এরা কি পেলেন না, এটা কিন্তু সংশ্লিষ্ট সরকার, বিধান রায় অথবা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেননি, এটা পরিস্থিতি। এখন আমি স্বপ্নময় চক্রবর্তীর নাম করলাম একজন সুবিধাজনক উদাহরণ হিসেবে। প্রথমত তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু। 3 দিন আগে আমরা প্রায় 3 ঘন্টা গাড়িতে নানা রকম নিজেদের ব্যক্তিগত রহস্য উন্মোচন করতে করতে এসেছি। আর দ্বিতীয় কথা, তিনি একজন বাঙালি লেখক যিনি মোটামুটি সব পুরস্কার পেয়েছেন, কেন্দ্রের, রাজ্যের, আনন্দবাজারের, আর কোনো পুরস্কার তার বাকি নেই। এবং তিনি মফস্বল শহর, গ্রাম শহরে যেসব স্মৃতি পুরস্কার থাকে এগুলো পেয়ে গেছেন। মানে মোটামুটি আমি দেখেছি স্বপ্নময়ের আর পুরস্কার বাকি নেই, একমাত্র জ্ঞানপীঠ পেতে পারে আর নোবেল পেতে পারে। তো সেটা আমি জানি না, স্বপ্নময় আমার থেকে 7 মাসের বড়, সেটা আর পাবে কি না, আমরা দুজনেই মোটামুটি। তো এটা নিয়ে আমরা রসিকতা করি, কিন্তু এই নিয়ে আমাদের সরকারের কাছে অভিযোগ করে লাভ নেই যে স্বপ্নময়কে সরকার অনেক কিছু দিয়েছেন, বিভূতিভূষণকে দেননি। বিভূতিভূষণের সময় অনেক কিছু ছিল না, যেমন এতগুলো পুরস্কারই ছিল না, বিভূতিভূষণ পাননি। রবীন্দ্রনাথের সময় অনেকগুলো জিনিস ছিল না, রবীন্দ্রনাথ পাননি, আবার কতগুলো জিনিস পেয়েছেন, বা কেউ কেউ কিছুই পাননি, এরকমও হতে পারে। ফলে আমরা পাওয়া না পাওয়া নিয়ে বলছি, লেখকের কাজ সম্পূর্ণ অর্থশূন্য। লেখক কিন্তু এই কাজের জন্য কবিকে কেউ নিযুক্ত করে না যে আঁকে কোনা দেওয়ালে শহর ভরবে জঞ্জালে। এটা নিশ্চয়ই কলকাতা পুরসভার পক্ষে উপকারী স্লোগান, কিন্তু এইটার জন্য কবিকে তৈরি করা হয়নি। জীবনানন্দ দাশকে বা রবীন্দ্রনাথকে যেসব কারণে তৈরি হয়েছে, তারা নিজেরাও ঘোষণা করেছেন তারা অপ্রয়োজনের কবি। কারণ ধরুন সেদিন ভরসা ঝড় ঝড় ঝড়ে কহিলা কবির স্ত্রী, রাশি রাশি মিল করিয়ে রচিত বসি পুঁথি বড় বড়, মাথার উপরে বাড়ি পড়ো পড়ো তার খোঁজ রাখো কি। এটা যে কবি খোঁজ রাখবেন না, এবং এটা যে কবির রাখার দায়িত্ব না, এটা রবীন্দ্রনাথ সম্পূর্ণ নিশ্চিত। এবং এতদূর নিশ্চিত যে রবীন্দ্রনাথ খুব সাধারণত অহংকারী মানুষ ছিলেন না তার কথায়। তিনি জীবনে কখনো খুব যে দম্ভভরে কথা বলেছেন তা না। একমাত্র পুরস্কার কবিতায় তিনি সম্ভবত আমার ধারণা দাম্পত্য কলহের পরিণামে, কিন্তু একবারই তিনি ঘোষণা করেছেন জগতের মাঝে আমি কেহ নই, আমি শুধু এক কবি। এখন এই যে জগতের মাঝে আমি কেহ নই, আমি শুধু এক কবি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কারণ জগতে আর সবাই অর্থপূর্ণ কাজ করে, যে কাজ করার ফলে কিছু মানে তৈরি হয় এবং সেই মানেগুলোকে সমাজ ব্যবহার করতে পারে। কবি একমাত্র যে কাজগুলো করেন সেগুলো না করলে কোনো ক্ষতি হতো না, এবং করার ফলেই কিছু কিছু ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে কি, সামাজিক সাম্যাবস্থা ভেঙে গেছে এবং আমরা কিছু কিছু বিষয়ে চিন্তা করতে শুরু করেছি।
এখন এই যে কবি ভাবছে যে তার কিছু পাওয়া উচিত, এটা ভাবুন কীরকম খারাপ অবস্থা আমাদের সাহিত্যে, যে আমরা সত্যিই ভাবছি যে আমরা কোনো সামাজিক সংকটে যারা বিদ্রোহী পক্ষ বা কোনো চিকিৎসক ধর্ষিতা হলে যারা প্রতিবাদী তাদের পাশে দাঁড়ালাম, অথচ আমরা মজুরি পেলাম না কেন? এই যে জায়গা, এই জায়গা থেকে সাহিত্য কি করে হবে? সাহিত্য হওয়ার জায়গাও নেই। কেননা সাহিত্য হওয়ার মূল কাজই হলো যে সমাজ আপনাকে প্রতি মুহূর্তে উপদ্রব বলে মনে করবে। বস্তুত উপদ্রব, ঘামাচির মতন। অনেক সময় নিরাপদ উপদ্রব। ঘামাচি হয়েছে বলে কেউ হাসপাতালে ভর্তি হয়েছে এমন আমি শুনিনি। ফলে একজন লেখক কিছু দাঁত এবং ছুলির মতো একজন শিল্পী, তার ফলে কেউ হাসপাতালে যায় না, কিন্তু তাকে সহ্য করার মতন কারণ সমাজের ঘটেনি। তিনি সমাজের এমন কিছু গৌরবও নন। তিনি কোনো একটা চিহ্নিত হলে তখন তাকে অবলম্বন করে অনেক কিছু হতে পারে, কিন্তু তার বাইরে কিছু না। এমনকি এই যে আমরা বলছিলাম যে লেখক একটা গোষ্ঠীবদ্ধ, এটা হলো কেন? এটা হলো আসলে দেখবেন 2006 সাল নাগাদ হঠাৎ কবিদের মনে হলো, সেটা ক্রমশভাবে একটা সমাজ যখন মতাদর্শ হারিয়ে ফেলছিল, ডিসঅ্যাপিয়ারেন্স অফ ইডিওলজি, মতাদর্শহীনতা। বাঙালিদের সাধারণত দুটো মতাদর্শ ছিল, ঈশ্বর বনাম মার্ক্স। তো ঈশ্বরও অস্তাচলে গেলেন, তার বদলে কতগুলো মন্দির এবং মসজিদ উঠে এলো। আর মার্ক্স তো অস্তাচলে গেছেন 21 শতাব্দীর শুরু থেকেই পায়। এখন এই যে একেবারে মতাদর্শের শূন্যতা, তখন লোকে যখন আপাতভাবে কেজো রাজনীতির প্রতি আস্থা হারাচ্ছে, সোজা কথায় বুদ্ধদেববাবু বা মমতা দেবী তাদের দিয়ে বিশেষ কিছু কাজ হবে না বলে লোকে যখন ভাবতে শুরু করেছে, এবং দিলীপ ঘোষ মশাইয়ের বিবাহ যখন তার রাজনৈতিক কাজের থেকে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তখন মানুষ কী করতে পারে? মানুষ হয়তো ভাবতে পারে যে অন্য একটা থার্ড আম্পায়ারের মতন কেউ আসুক। ক্রিকেটে যা হয়, থার্ড আম্পায়ারের কাছে তো মতামত চাওয়াই হচ্ছে। তো সেই সময়, সেই ঐতিহাসিক সময় আমার মনে হয় বাংলাদেশে একটা ভুল হলো যে কবিরা মৌনতা অবলম্বন করে রাস্তা দিয়ে হাঁটলেন। তার নেতৃত্বে ছিলেন আমাদের মাস্টারমশাই এবং আমাদের প্রিয় কবিও শঙ্খ ঘোষ। শঙ্খবাবু এটা সজ্ঞানে করেছেন, অজ্ঞানে করেছেন, উচিত করেছেন, অনুচিত করেছেন আমি জানি না, কিন্তু এটা আমাদের পক্ষে একটা চিরন্তন ক্ষতস্থান তৈরি হয়ে গেল যে একজন কবি বা কতিপয় কবি বা লেখক বা উপন্যাসিক তারা যদি চুপচাপ হেঁটে যান, তাহলে সমাজের ব্যাধি নিরসন হবে। এর আগে কখনো এরকম করা হয়নি। আপনি যদি বলেন না রবীন্দ্রনাথ করেছেন, রবীন্দ্রনাথ যে কাজটা করেছেন আপনি ভেবে দেখুন, রবীন্দ্রনাথ মোটেই করতে চাননি, কিন্তু নিঃশব্দে করতে চাননি। মানে নিঃশব্দে করতে চাননি। রবীন্দ্রনাথ কী করেছিলেন? যখন জালিয়ানওয়ালাবাগের খবর এসে পৌঁছলো, তখন উনি রাজনীতিরই আশ্রয় নিতে চেয়েছিলেন। উনি মোহনদাস করমচাঁদ গান্ধীকে লিখেছিলেন যে আমাদের কিছু করা দরকার। মোহনদাস করমচাঁদ গান্ধী রাজনীতির অজুহাত দিয়ে, যে প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজরা আমাদের মিত্রপক্ষ, এখন আমি ইংরেজদের বিরক্ত করতে পারবো না বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিষেধ করেছিলেন এই কাজের জন্য। রবীন্দ্রনাথ উপেক্ষা করেছিলেন কবি বলে, এবং খানিকটা রাজনীতির লোক না বলেই তিনি এসব গুরুত্ব দেননি। চিত্তরঞ্জন দাস তার কাছে তার অনুরোধে রাজি হয়েছিলেন, তিনি রাজনীতি বিমুখ নন। চিত্তরঞ্জন দাস তাকে সোজা কথায় প্রতারিত করলেন। প্রথম দিল্লির মতামত বুঝতে পারেননি, আর রাজি হয়ে গিয়েছেন সভায় সভাপতিত্ব করতে। পরে যখন বুঝলেন যে গান্ধীজি নিজের বিরোধী, তখন উনি বলেন আপনি যদি বলেন তাহলে আর সভাপতির দরকার কি, বলে উনি সরে গেলেন। ফলে রবীন্দ্রনাথ যখন বুঝলেন তিনি সম্পূর্ণ নিঃসঙ্গ, তিনি কবির কাজটি করলেন। কি করলেন? আপনার পকেট থেকে অ্যান্ড্রয়েড ফোনটা খুলে এক্ষুনি যদি গুগলে দেখেন লর্ড চেমসফোর্ডকে লেখার চিঠিটা, তাহলে তার দ্বিতীয় প্যারাগ্রাফটা দেখুন। প্রথম প্যারাগ্রাফে তার নিরপরাধ দেশবাসীর প্রতি যে অন্যায় করা হয়েছে, তার গুরুত্ব ইত্যাদি নিয়ে তিনি যা লিখেছেন, আমরা সেটা লিখতেই পারেন। দ্বিতীয় জায়গায় তিনি যেটা করেছেন, সেটা কবির সবচেয়ে বড় অধিকার, সেটা নিঃসঙ্গতার অধিকারকে তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন এই প্রতিবাদের যাবতীয় দায় তার এবং তার একার, এবং তিনি সরাসরি
ভাইসরয়কে বলছেন যে এই কাজের যে দায় এবং যে দায়িত্ব তা আমি নিচ্ছি, এবং আমি এই জন্য মাননীয় রাজা সম্রাট যে সম্মান আমাকে দিয়েছিলেন সেই সম্মান আমি রাজাকে প্রত্যর্পণ করছি আপনার মাধ্যমে। রবীন্দ্রনাথ কিন্তু ভেরি ফর্মাল, যতই ক্লাস 8 পাস লোক হোক। এই যে আজকাল কথায় কথায় লোকে পুরস্কার প্রত্যাখ্যান করছে, এত সহজে পুরস্কার প্রত্যাখ্যান করা যায় না, বিশেষত সরকারি পুরস্কার। আমি ডেপুটি সেক্রেটারি E/X/2/3 এসব নানা রকম রেফারেন্স নম্বর দিয়ে একটা আপনি এই পুরস্কার পেলেন, আপনি এটাকে অ্যাকসেপ্ট করুন, প্লিজ মানে কাইন্ডলি কনফার্ম ইউর অ্যাকসেপ্টেন্স ইত্যাদি লেখেন। এই সুনন্দন সাহেব জানে। তো এইবার আপনি হঠাৎ সেটা টাকাটা নিয়ে নিলেন, নিয়ে আপনি সরকারকে আনন্দবাজার পত্রিকাকে বলেন আমি টাকা দিয়ে দিলাম, কাকে টাকা দেবেন? সরকারকে ওরকমভাবে টাকা দেওয়া যায় নাকি? সরকারকে একবার আমি টাকা দিতে গিয়েছিলাম, সে ঝামেলা আপনি ভাবতাম ট্রেজারি চালান ফিল আপ করতেই পারিনি। কোন রেফারেন্সে কাকে কোথায় কীভাবে টাকা দিতে হবে অত সোজা? একবার আমি পুরস্কার প্রত্যাখ্যান করে দিলাম, পুরস্কার কোথায় কাকে কোথায় দেবেন? আপনি গিয়ে ব্রাত্য বসু বা মমতা ব্যানার্জির হাতে দিয়ে আসতে পারেন? সম্ভব? তা তো আপনাকে পুরস্কার দেয়নি, দিয়েছ ট্রেজারি। রবীন্দ্রনাথ সেক্ষেত্রে চিঠিটা দেখবেন, চিঠিটা খুব আইনানুগ চিঠি। যাকে স্যাড উপাধি প্রত্যাখ্যান করতে হয় তাকেই দিচ্ছেন। ওই যে আমরা লিখি না টু ডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্র্যাকেটে থ্রু, এই অর্থাৎ লর্ড চেমসফোর্ডের মাধ্যমে ইংল্যান্ডের রাজাকে তার নাইটহুড তিনি দিচ্ছেন। এবং দ্বিতীয় কথা, তিনি একা এর জন্য দায়ী, আর কেউ না। এই চিঠির সঙ্গে 2007 সালের তফাৎ হচ্ছে যে আমরা সবাই রবীন্দ্রনাথের উত্তরসূরি হিসেবে নিজেকে ভাবলাম, কিন্তু এটা খেয়াল করলাম না আমরা রবীন্দ্রনাথের নির্জন আর্তনাদের বদলে বেছে নিলাম আমাদের যূথবদ্ধ মৌনতা। আমরা একদল লোক রাস্তায় নামলাম অনুমেয়ভাবে কারণে যে অন্যায় হয়েছে মানুষের প্রতি, কিন্তু আমরা একটি কথাও বললাম না। কবির কাছ থেকে কী মানুষ আশা করে? কবি তো শব্দেরই সম্রাট। কবি তো যোগেশ দত্ত না যে মাইমের মাধ্যমে কোনো কাজ করবে না। রবীন্দ্রনাথ এই চিঠিটা না লিখলে জালিয়ানওয়ালাবাগের ব্যাপারে তার অবস্থান নিয়ে কোনো দাঁত তিনি জোড়াসাঁকো থেকে চৌরঙ্গি অবধি হেঁটে এলে কিছু হতো না। তিনি ওগুলো লিখেছেন বলে আমাদের কাছে কতগুলো প্রামাণ্য নথি আছে যে একজন কবি কী করতে পারেন এবং কতদূর প্রতিষ্ঠানকে আহত করতে পারেন। এবং আপনি বুঝতে পারছেন ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় নোবেল পুরস্কার প্রাপ্ত কবি, প্রথম জনের নাম সবাই ভুলে গেছে, জন গলসওয়ার্দি, একজন ঔপন্যাসিক, তার নাম সবাই ভুলে গেছে। দ্বিতীয় জনই রবীন্দ্রনাথ ঠাকুর, একজন 1907 সালে পেয়েছেন, আর একজন 1913 সালে পেয়েছিলেন। এই কবি 1919 সালে এই চিঠি লেখার জন্য সমস্ত ইংল্যান্ড এবং ভারতীয় খবরের কাগজগুলো যে ভাষায় রবীন্দ্রনাথকে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, রবীন্দ্রনাথ হাতে হাতে বিদ্রোহ করার যে ফলাফল তা পেয়ে গেছেন। বিলেতেও তার সম্বন্ধে নিঃশব্দতা অবলম্বন করা হয়, অর্থাৎ আজকাল যাকে বলে শাশ্বতকারী মিডিয়া, সেইভাবে মিডিয়া তাকে বর্জন করেছিল, কিন্তু তিনি অকুতভয় ছিলেন। মোটামুটি তার যে কাজ, তার সঙ্গে আমাদের কাজকে মিলিয়ে দেখার যে একটা চেষ্টা আমরা করি, সেটা আমর্মভুল। আমরা যেটা করলাম, আমরা নিরাপদ বাক্যহীনতার মধ্যে গেলাম এবং আমরা বোঝালাম আমরা তৃতীয় পক্ষ। আমাদের ছবি উঠল, সে প্রায় এক্সপ্রেশনিস্ট লাইট, অপর্ণা সেন, শঙ্খ ঘোষ এবং একটা স্পেকটাকেলে রূপান্তরিত হলাম আমরা। সমাজ আরেকটা এক্সিবিট পেল দেখানোর জন্য, যেমনভাবে শপিং মলে নানা রকম জিনিস দেখানো হয়, তেমনি বিদ্রোহের একটা এক্সিবিট হলো। আমরা তার প্রতিবাদ করলাম না। আমরা কেউ কেউ কিছু কিছু লিখলাম, সেই লেখাগুলো এতই তাৎক্ষণিক যে সেই লেখাগুলোর কোনো দাম ছিল না। যেহেতু পিকাসো গুয়ের্নিকা করেছিলেন, সুতরাং আমরাও গিয়ে ডেইলি প্যাসেঞ্জারের মতন নন্দীগ্রাম থেকে ছবি এঁকে ফিরে এলাম। ছবি আঁকার কোনো ভুল নেই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যেই দিন পাবলো পিকাসো জানতে পারেন গার্ডিয়ান এবং অন্য পত্রিকার সূত্রে যে গের্নিকায় এই সর্বনাশ ঘটেছে, তারপর থেকে 6 মাস যে অপরিসীম পরিশ্রমে
45টা, তো গের্নিকা তো একদিনের ফসল না, ক্ষণিকের রাগ না, 45টা স্কেচ, তার মধ্যে আলটিমেটলি অষ্টম গর্ভের মতন 8টা ফাইনাল, সেই ফাইনাল থেকে এই মুরালটা তৈরি হয়েছে। 6 মাস পিকাসো কী করে বেঁচেছিলেন এই বলা মুশকিল, কখন খেয়েছিলেন, মানে ওই মুরালটা আঁকতে শারীরিক শক্তি লাগে, এটা শুধু মাথা না, এই যে তীব্রতা, এই যে ইন্টেন্সিটি, এই যে আমি সেদিন লিখলাম যে পাবলো পিকাসো যেদিন জানলেন যে তার শিষ্য প্রতিম সালভাদর দালি ফ্রাঙ্কোকে সমর্থন করছেন, তারপর থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যত চরিত্রহীন পাবলো পিকাসো হন ব্যক্তিগত জীবনে, যে সালভাদর দালির সঙ্গে একটু বাক্য ব্যয় করবে না। মৃত্যু পাবলো পিকাসো সালভাদর দালির সঙ্গে কোনো কথা ব্যয় করেননি। সেই সব গানগুলো লিখলেন, কিন্তু সেইগুলো গানগুলো লিখে উনি বুঝতে পেরেছিলেন ওর মতন করে, কবি বলেই, রাজনীতির লোক নয় বলেই, যে উনি প্রতারিত হচ্ছেন হিন্দু জমিদারদের দ্বারা। হিন্দু জমিদাররা তাদের নিজস্ব রাজনীতি এর মধ্যে চালিয়েছেন, এবং এটা একটা এমন আন্দোলন না যে স্বাদেশিকতার পূর্ণ মহিমা, যেই জন্য ওকে লিখতে হলো, এবার মোরে বিদায় দেও ভাই, কাজের পথে আর্তনামি নাই, তোমরা সবাই যাও না দলে দলে, জয় মাল্য লাও না তুলে গলে, অলক্ষিত বনচ্ছায়া তলে আমি এবার পিছিয়ে যেতে চাই। এই যে অলক্ষিত বনচ্ছায়া তলে আমি এবার পিছিয়ে যেতে চাই, এটা এত সাহসী বিবৃতি যে সাধারণত লোকে পিছিয়ে যেতে পারে না, সাধারণত লোকে পিছিয়ে যেতে পারে না। সাধারণত লোকে জীবিত অবস্থায় নিজের বর্মার মূর্তি গঠিত দেখতে চায়। 1959 সালে যখন জাপাল সার্ত্রের কাছে ফ্রান্সের সাহিত্য একাডেমি, সবচেয়ে সর্বোচ্চ সম্মান, তার সদস্যপদের প্রস্তাব আসে তাকে স্থায়ী সদস্য করার, তখন সার্ত্র এই কথাটা বলেছিলেন মরিয়াককে, যে একজন লেখক সশরীরে সাহিত্য একাডেমির মর্মার মূর্তিতে প্রতিষ্ঠিত হয়ে গেছে, মানে তার লেখক জীবন ফুরিয়ে গেছে, তিনি আর কিছু অপোজ করতে পারবেন না, তিনি বাণী দিতে পারবেন। একজন লেখক তিনি তো প্রফেট নন, প্রবক্তা নন, বাণীদাতা নন, কিন্তু লেখক যদি সর্বত্র বাণীদাতা রাস্তায় নেন, যেমন আমাদের যেখানে আমার সবচেয়ে আপত্তি হলো, এটা আমি লিখেছিলাম, শঙ্করবাবু আমার মাস্টারমশাই, এবং তার প্রতি তিনি আমাকে যথেষ্ট স্নেহ করতেন, এই বিষয়ে আমার সঙ্গে তার সঙ্গে ব্যক্তিগত কোনো ইয়ে নেই, যে অন্য একটা প্রসঙ্গে কথা বলার সময়, যে এই যে একজন লোক, ধরুন শঙ্করবাবুর মৃত্যুর পরে আনন্দবাড়ির নানা রকম কথা বেরোচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে একজন কবি, আমি তার নাম বলছেন, তিনি এখনও আছেন বলে, আমি মৃত কবিদের নিয়ে কথা বলছি, যে তিনি বললেন আর কে মিছিলের ডাক দেবে। আপনি ভাবুন শঙ্করবাবুর যে ভূমিকা বাংলা সংস্কৃতিতে, এটা কবি হিসেবে, লেখক হিসেবে, শিক্ষক হিসেবে নানা রকম বিষয় আছে, এবং সেগুলো খুব অতুলনীয়, খুবই সারগর্ভ এবং মূল্যবান। কিন্তু শঙ্করবাবু ঠিক মিছিলের ডাক দেওয়ার জন্য, মানে মিছিলের আহ্বায়ক বা আন্দোলনের সংগঠক এই হিসেবে শঙ্করবাবুর ভূমিকা না, শঙ্করবাবুর ভূমিকা বাঙালি প্রায় করে দিয়েছিল, মানে শঙ্করবাবুর অনুপস্থিতি মানে আর কেউ প্রতিবাদ অত্যাচার তার বিরুদ্ধে মিছিলের ডাক না। শঙ্করবাবু আমরা নিরাপদ অরাজনৈতিক পরিসর, যার মধ্য দিয়ে কিছু কথা বললে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কেউ কিছু বলবেন না, এর থেকে নিরাপদ ভূমিকা একজন লেখক আর কী হয়। এই ভূমিকার তো পরিষ্কার বোঝা যায় একটা রাজনৈতিক পশ্চাদাপসরণের উপযুক্ত পরিসর, এবং শঙ্করবাবুকে যা বানানো হলো, লোকে সব কথায় শঙ্করবাবুর উদ্ধৃতি দিচ্ছে, এই যে উদ্ধৃতি দেওয়ার জায়গা, সেই জায়গায়, এবং মনে করছে একটা যে কোনো বিপদ হলে শঙ্করবাবু কথা বলবেন, এতেই বোঝা যাচ্ছে যে শঙ্করবাবুর কবিতার চাইতে শঙ্করবাবুকে লোকে জ্যোতি বসু বা মমতা ব্যানার্জির বিকল্প হিসেবে ভাবতে শুরু করেছে। এর থেকে সাহিত্যিকের পতনের জায়গা আর হয় না, মানে তার সাহিত্যকর্ম বৃথা হয়ে যাচ্ছে। তিনি শুধু একজন নিরপেক্ষ মানুষ, সত্যের সপক্ষে মানুষ, একজন নাগরিক হিসেবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। এইভাবে যদি লেখককে দেখা যায়, তাহলে লেখকের কী ভূমিকা হবে? রবীন্দ্রনাথকে কেন আমি বলছি যে রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের তফাৎ আছে? আমরা সবসময় ভাবি যে রবীন্দ্রনাথ দেশের নানা দুর্যোগে নানা কাজ করেছেন, কিন্তু কী কাজ? ধরুন বাঁকুড়ায় খরা হয়েছে বলে উনি ফাল্গুনী নাটক লিখেছেন। ফাল্গুনী নাটকের সঙ্গে বাঁকুড়ার খরার কোনো যোগাযোগ নেই। যারা ফাল্গুনী পড়েছেন এবং যারা বাঁকুড়ার খরায় গেছেন, তারা দুপক্ষই নিশ্চিত হবেন যে উনি কী করতে চাইছেন, কি টাকা তুলে দিয়ে চাইছেন।
কেউ তার জন্য নিজের সৃষ্টিকর্মকে বাধা দেননি। ফাল্গুনীর মতন নৈরাজ্যবাদী নাটক লেখার জন্য বাঙালি চিরস্মরণীয় করে রাখবে রবীন্দ্রনাথকে। উনি ধরুন এই যে 1908 সাল, কয়েক বছর আগে উনি টাউন হলের সামনে বক্তৃতা দিয়েছেন আর রাজনৈতিক বিষয়ে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইত্যাদিদের সঙ্গে। 1908 সালে উনি একটা উপন্যাস লিখছেন এবং তার শেষ পাতায় লিখছেন, আপনি আমাদের মধ্যে একমাত্র মুক্তির সন্ধান পেয়েছেন, কারণ আপনার কোনো প্রতিষ্ঠান নেই। গোড়া পরেশবাবুকে শেষ মুহূর্তে যা বলছে, এর থেকে মহান রাজনৈতিক উক্তি কোনো কবি করতে পারে না। আমাদের শ্রেষ্ঠ অ্যান্টি এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠান বিরোধী লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি শেষ পর্যন্ত গোড়া সুচরিতা, এই যে লেখাটা এটা সবাই পড়েছেন, নানা রকম ব্যাপারে আছে। এটা উপন্যাস হিসেবে কত সার্থক অথবা ব্যর্থ তাই নিয়ে আমরা আলোচনা করছি না আজকে সন্ধ্যা, সেজন্য না। কিন্তু রবীন্দ্রনাথ যেই মুহূর্তে বললেন যে আপনি আমাদের মুক্তির সন্ধান পেয়েছেন, কারণ কোনো প্রতিষ্ঠানই আপনাকে আপন করে নেবে না, সেই মুহূর্তে আপনাকে আমরা বুঝলাম যে রবীন্দ্রনাথ চিরদিনের জন্য নিঃসঙ্গ। কোনো প্রতিষ্ঠান, ভারতের জাতীয় কংগ্রেস তাকে মিত্র মনে করবে না, প্রয়োজনের হাতিয়ার মনে করতে পারে। এবং তিনি জানতেন যে সে ব্যাপারে তার কীরকম আলাদা ভূমিকা হতে পারে বা কীরকম সপক্ষে ভূমিকা হতে পারে। আপনারা জানেন যে রবীন্দ্রনাথের যে স্বাধীনতার বোধ সে তো অন্য। 1940 সালে গান্ধীজি বেঁচে আছেন এবং গান্ধীজি যে চূড়ান্ত অপ্রীতি ঘোষণা করছেন কংগ্রেস সভাপতির প্রতি, তা সেই অবস্থায় উনি তাসের দেশের দ্বিতীয় সংস্করণ উপহার দিচ্ছেন সুভাষচন্দ্র বসুকে। এর মধ্যে যে ঝুঁকি আছে, সেই ঝুঁকি না বোঝার কথা 80 বছর বয়সী রবীন্দ্রনাথের না। দিচ্ছেন এবং সেইটা কীরকম লেখা, সুভাষ বসুর পছন্দ হয় বলে না, খুব নিরাপদ লেখা না, আপনি আমি জীবনে লিখতে পারবো না। যে লেখার মধ্যে একেবারে রবীন্দ্রনাথের ব্যবহৃত শব্দ যে চাঞ্চল্য আর সম্ভোগিত জীবনের মূল বস্তু। 80 বছরের একজন লোক সে সম্ভোগকে কেন্দ্রীয় স্তরে গুরুত্বপূর্ণ ভাবছেন। আমরা তো সে সময় রীতিমতন ধুতি টুতি সাদা করে বসে থাকব, যে শরীরে কোনো বিকলন থাকবে না। চাঞ্চল্য তো শরীরেই হয়, আর কারোর তো হয় না। সেসব চাঞ্চল্য তো চলে যাবেই বায়োলজিক্যালি। প্লাস সম্ভোগ শুনলেই আমরা ভাববো এটা একটা অসভ্যতা। সেটা রবীন্দ্রনাথ 80 বছর বয়সে বলছেন। এবং ভাবুন ওর শেষ জন্মদিনে যে বক্তৃতাটা দিলেন, তার সঙ্গে আমরা সবাই নানা রকমভাবে কথা বলি। বিষয়টা কী, আজ পর্যন্ত আমি পৃথিবীর সমস্ত উত্তর সম্পাদকীয় বাংলা ভাষায় যা লিখিত হয় তা পড়ে দেখলাম যে সেখানে রাষ্ট্রবিজ্ঞানের পণ্ডিতরা একটি কথা রবীন্দ্রনাথের থেকে অতিরিক্ত লিখতে পারেননি। শুধু রাষ্ট্রের অস্তিত্ব কেন অভিশপ্ত, রাষ্ট্র বিষয়ের ধারণা কেন ভারতীয় উপমহাদেশের খারাপ, এটা তো অনেক দিন আগে থেকে উনি বলেছেন ভারতীয় ইতিহাসের ধারা ইত্যাদি নিয়ে। কিন্তু সভ্যতার সংকটে যেভাবে বলেছেন, এটা শুধু কান্নাও নয়, এটা শুধু আপ্তবাক্য বিতরণ নয়, এটা একজন মানুষের শেষবারের মতন ইতিহাস চেতনার প্রকাশ এবং ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে তার অন্তিম মন্তব্য। এই মন্তব্যের বাইরে বাঙালি আজ পর্যন্ত আপনি দেখুন আনন্দবাজার পত্রিকার রাষ্ট্র বা রাষ্ট্রের ভূমিকা, রাষ্ট্রের সর্ব গুরুত্বপূর্ণ প্রকাশ, এ বিষয়ে আর কি অতিরিক্ত আমরা বলতে পেরেছি? আর যা বলতে পেরেছি সেটি হিস্ট্রি অফ পলিটিক্যাল থট, রাষ্ট্র কীভাবে তৈরি হয়েছে, তো বিএ পাস করলেই জানা যায়। তার জন্য তো আমাদের দরকার নেই, আমরা গুছিয়ে যেমন ক্লাস নোট নিই, তেমনি 1200 শব্দের মধ্যে রাষ্ট্র বিষয়ক তোমার ধারণা প্রকাশ করো। আনন্দবাজার পত্রিকা বা এই সময় বলেছে, আমরা লিখে গেছি, আমিও লিখেছি, অন্যরা লিখেছি, শুধু তাই না, আমিও লিখেছি। কিন্তু এটা তো বিষয় হতে পারে না। রবীন্দ্রনাথ এই কাজগুলো করেছেন, আমরা সেই কাজগুলোকে স্বচ্ছন্দে বাদ দিয়ে আমরা ভাবছি যে কোনো বিষয়, ম্যালেরিয়া দূরীকরণ হোক, বন্যা হোক, যা হোক, আমরা আমাদের মতামত প্রকাশ করব। মতামত প্রকাশ করলে সরকার, আজ যে সরকারের বিরুদ্ধে করছি সেই সরকারের বদলে অন্য সরকার এলে তারা আমাদের পুরস্কৃত করবে। অর্থাৎ আমাদের একটা বাহ্যিক প্রলোভন আছেই, আমরা আমাদের আত্মার সংকেতটা বলছি না, কিছুতেই বলছি না। যখন বোদলেয়ারের লে ফ্লর দু মাল নিষিদ্ধ হলো 1857 সালে, তখন ভিক্টর হুগো তাকে একটা চিঠি দিয়ে বলেছিলেন যে কবি এর থেকে শ্রেষ্ঠ শিরোপা আর কোন কবি পেতে পারেন,
আপনাকে বর্তমান সরকার এবং সমাজ যে নিষেধাজ্ঞা এনে দিল তা ফ্রান্সের সবচেয়ে বড় শিরোপা। এইটা হচ্ছে কবির কাজ। কবি তার মাধ্যমে তাকে সম্পূর্ণ অবান্তর বলে যে সমাজ ঘোষণা করেছে তাকে দেখতে হবে। জীবনানন্দ দাশ, ভাবুন জীবনানন্দ দাশ সমাজের পক্ষে কত অনুপযুক্ত ছিলেন। আজকে আমরা যারা জীবনানন্দ দাশ খুড়তুতো বোনের সঙ্গে প্রেম করতেন কিনা এটা নিয়ে সবিশেষ চিন্তিত, তারা এই বিষয়ে চিন্তিত না যে জীবনানন্দের চাকরি না পাওয়ার গল্পটা সম্পূর্ণ গল্প। কারণ 1921 সালে যিনি ইংরেজিতে MA পাশ করেন এশিয়ার সেরা কলেজ, এখনকার প্রেসিডেন্সি থেকে না, তখনকার প্রেসিডেন্সি কলেজ, যে এশিয়ার সেরা ইংরেজি সেরা কলেজ এবং যার ইংরেজি বিভাগ থেকে তিনি MA পাশ করেন, এবং যিনি একটা ব্রাহ্ম পরিবারের আচার্যের সন্তান, তিনি যে কোনো জায়গায় চাকরি পেতে পারতেন। কিন্তু তিনি খুব স্বেচ্ছায় যে সমস্ত জায়গা তৈরি করেছেন তাতে তার এই যে চাকরি না পাওয়ার জায়গাগুলো তৈরি হয়েছে। তার সমস্ত জীবন হচ্ছে কেস অফ লুজার উইং। এই যে জাপাল স্যার সন্ত জেনে বইয়ে আলোচনা করেছেন যে জেনের যে সমাজবিরোধিতা, চুরি করা বা সমকামিতা বা অন্যান্য যে কাজগুলো, সেগুলো খুব সচেতনভাবে করা। তার কারণ জেনে সমাজের অনুপযুক্ত হয়ে উঠে চাইছিলেন, যে নির্জন শিখর থেকে সত্যকে দেখা যায় সেই জায়গায় পৌঁছতে চাইছিলেন। জেনেটা মোটেই পাগলামি না, বা ছেলেটাকে অনাথ ফেলে গেছে 19 দিনের মাথায় জেনেকে ডাস্টবিনের মধ্যে থেকে পাওয়া যায়, তো তার বাবা নেই মা নেই, ছোটোবেলা থেকে অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ, তাই সে সমকামী হয়ে গেল, তাই সে চোর হয়ে গেল, এইসব গল্প বলে লাভ নেই। এই গল্পগুলো আসল কথা হলো জেনে তার ভবিষ্যৎকে তৈরি করেছেন নিঃসঙ্গতা, যার মধ্য থেকে একমাত্র লা ডিগ্রের মতন নাটক, বাল্কোর মতন নাটক এগুলো লেখা যায়, তাছাড়া পারা যায় না। বুদ্ধদেবকে নৈরঞ্জনা নদীর পাশে বসতে হয়, না হলে তার জ্ঞান সাধনা বোধিপ্রাপ্তি হয় না। জীবনানন্দ দাশ চাকরি পাবেন কেন? আপনি ভাবুন তো, রামজশ কলেজ দিল্লিতে, একটা আর্য সমাজী কলেজ, যে মানে RSS কি, আর্য সমাজ তো যাকে ব্যাখ্যা করা যায় না, সেই কলেজে দুজন বাঙালি কবি পড়িয়ে সেই কলেজকে ধন্য করেছেন। দুজনেই চাকরি রাখতে পারেনি, কারণ রাখা সম্ভব না, কোনো মানুষের পক্ষে রাখা সম্ভব না। তাদের নাম শুনলেই বুঝবেন তারা যে কোনো কলেজেই পড়ালে সেই কলেজ ধন্য হয়ে যায়। দ্বিতীয় জনের নাম বললে তো আপনারা সকলেই সমস্যায় উৎসাহী হয়ে উঠবেন, সমর সেন। আর প্রথমজন জীবনানন্দ দাশ। এবং জীবনানন্দ দাসের চাকরি থাকবে কেন? এটা অনেকেরই ভুল ধারণা যে বদলিয়ারকে বাংলা সাহিত্যে এনেছেন বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু একটি প্রবন্ধ লিখেছেন এবং সেই প্রবন্ধের অসামান্য গুরুত্ব 1960 থেকে বাংলা সাহিত্যের উপর আছে। সেই প্রবন্ধের গুরুত্ব বা তথ্যগত এবং তত্ত্বগত জায়গা নিয়ে আমি কথা বলছি না, কিন্তু এটা সত্যি নয়। জীবনানন্দ দাশ 1932 সালে লে ফ্লর দু মাল, তখন ভারতবর্ষে সম্পূর্ণ নিষিদ্ধ, রামজশ কলেজে পড়েছে। রামজশ কলেজে পড়ছে লে ফ্লর দু মাল, তার নিঃসন্দেহে একটা চক্রান্তের অভিপ্রায় আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জীবনানন্দ দাশ লে ফ্লর দু মাল পড়ার অন্য জায়গায় পেলেন না, এবং সে বই তার বালিশের তলা থেকে পাওয়া গেছিল বলেই তো চাকরি গেল। তিনি এইটুকু বুদ্ধি তার নেই। তিনি নাটুকে BA পাশ করেছেন, যে বালিশের তলায় এই বই, পরিষ্কার অশ্লীল বই, তার চাকরি গেল। এবং তিনি আরেকটা কাজ করেছিলেন ওখানে, সেটা বলাও যায় না বলা যায়। জীবনানন্দের যৌন অবদমন বিখ্যাত, তার চাদরে নাকি নিয়মিত দাগ পাওয়া যেত। তো সেটাও একটা আর্য সমাজের কলেজে করা উচিত না। এগুলো উনি ভেবে চিন্তে করে চাকরি যাওয়ার মতো, সব কটা কলেজে উনি তাই করেছেন। ওকে যে বলা হয় যে না কর্তৃপক্ষ না, উনি এমন পরিস্থিতি করেছেন যাতে কর্তৃপক্ষের চাকরি না দেওয়ার জায়গাটা বা ওকে বরখাস্ত করার জায়গাটা তৈরি হয়েছে। এই যে উনি ব্যবস্থা করলেন, ওর নিজের পরাজয়ের মধ্য দিয়ে সমূহভাবে মানবিক পরাজয়গুলোকে দেখা, ওর নিজের আত্মহত্যার মধ্য দিয়ে একজন মানুষের
এই ধরনের পরিস্থিতির মধ্যে বেঁচে থাকার অসম্ভাব্যতাকে পরীক্ষা করা, এই পরীক্ষা কজন মানুষ 20 শতকে করতে পেরেছেন? যদি জীবনানন্দ দাশকে দেখা যায় তাহলে দেখা যায় উনি একজন সচেতন উন্মাদ সিওফ্রেনিক, কোনো সন্দেহ নেই। বাইপোলার ডিসঅর্ডার যা বলুন সব ওর লেখায়, মানে ওকে দেখলে বই হয়। কিন্তু একজন লোক যিনি খুব সচেতনভাবে লেখার ভূমিকাটা নিয়েছেন, যেমন ওর মৃত্যুর পরে প্রথম উক্তি শোক জানানোর আগে বিষ্ণুদে আমাকে বলেছিলেন যে সুধীনবাবু অবাক হয়ে গিয়েছিলেন যে তার মানে লোকটা পাগল না, ভেবেচিন্তে লেখে। কেন? অনেকগুলো কারেকশান আছে। জীবনানন্দের পাণ্ডুলিপি দেখলে যেমন আমাদের মনে হয় যে হঠাৎ জীবনানন্দ একটা মনে হলো কোনো মেয়েকে দেখে উড়ুক তালা পৌষের জ্যোৎস্না নীরবে উড়ুক মনে পড়ে কবে কার পাড়াগার অরুণিমা সান্যালের মুখ। এই অরুণিমা সান্যালের মুখ মনে পড়ার জন্য জীবনানন্দ কবিতা লিখেছেন এমন মোটেই না। এত বেশি করে তার সংশোধন এবং তার প্রতিলিপিগুলো তৈরি করেছেন, এত বেশিভাবে এই যে রাস্তাগুলোতে ঘুরেছেন, এত বেশিভাবে টেরিটি বাজারে গিয়ে দাঁড়িয়েছেন, যে এগুলো প্রায় নিজেকে সচেতনভাবে নিজের একজন কবির সম্পূর্ণ অস্তিত্বকে পরীক্ষাগারে নিয়ে যাওয়ার জন্য। এই যে জায়গা, এই জায়গাকে যদি আমরা বলি যে সমাজ সচেতন না, এটা বলতেনও, এটা যারা বলেছেন আপনি জানেন যে এরকম নিষ্ঠুরতা বাংলা সাহিত্যে খুব কমই হয়েছে। জীবনানন্দ দাশের মৃত্যুর পরে পরিচয় পত্রিকার সম্পাদক, এখন এখানে বললে আমাদের লজ্জা লাগে, তিনি কবি। তিনি পরে লজ্জিত হয়েছিলেন, কিন্তু একবার বাক্য তীর্থ ধনুক থেকে বেরোলে আর প্রত্যাহার করা যায় না, যে উদ্দেশ্যগুলো প্রতিক্রিয়ার শিকার। কে কার সম্বন্ধে বলছেন? মৃত জীবনানন্দ দাশ সম্পর্কে সুভাষ মুখোপাধ্যায়। এগুলো আজকে মার্ক্সবাদীরা হাত মুছে ফেললেই পারবে না। মার্ক্সবাদের সঙ্গে মার্ক্সবাদীদের তফাৎ আছে। প্রথম কথা, যেমন খ্রিস্টের সঙ্গে পোপ বা বিশপ বা চার্চের তফাৎ আছে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আজকে আমরা কিছু জানি না বললে হবে না। আপিলা চাপিলা লিখে অশোক মিত্র আত্মজীবনী লিখতে পারেন, আমরা পড়তেও পারি, পড়ে আমাদের মুচমুচে গদ্যের জন্য সামর্থ্য থাকতে পারে। কিন্তু এটা যদি তিনি সেই পিরিয়ডে, যখন কবিতায় তিনি লিখলেন জীবনানন্দ দাশকে প্রতিভা ত্যাগ করে চলে গেছে, তখন লিখতেন, তাহলে আমাদের বড় ভালো লাগতো। আর এই আত্মজীবনীতে যে সেই বাক্যটা সংশ্লিষ্ট হতো যে আমরা অন্যায় করেছিলাম। সুভাষ মুখোপাধ্যায় যে মতন কবি, এত বড় কবি, সুভাষ মুখোপাধ্যায়ের কবি হিসেবে তো আমার কিছু নেই। একটু আগেই আমি নাভেলিকে বলছিলাম যে গ্রামীণ সাংবাদিকতা যদি জানতে চাও, গ্রাম বাংলার চিঠি বা ইত্যাদি উনি যে সোমনাথ লাহিড়ীর নির্দেশে লিখতেন, তাতে ওর কবিতা টবিতা বাদ দাও, শুধু গ্রামীণ সাংবাদিকতা, রুরাল রিপোর্টিং সুভাষ মুখোপাধ্যায়ের কাছে হাঁটু গেলে বসে শেখা যায়, শেখা উচিত। কিন্তু সেই সুভাষ মুখোপাধ্যায় লিখছেন যে প্রাচীন গৌড়ে একটা নির্দেশ ছিল যে নেশাগ্রস্ত মানুষের বাড়িতে ঢেড়া দিয়ে দেওয়া, জীবনানন্দ দাশের বাড়িতে এরকম ঢেড়া থাকা উচিত। এই যে লেখা, বা সামগ্রিকভাবে ওরা যখন ঠিক করলেন সাতিতারা তিনি লেখার পরে যে জীবনানন্দ দাশকে সরস্বতী ত্যাগ করে চলে গেছে, তখন জীবনানন্দ দাশ একদিনের জন্য কি কোনো সেই অর্থে বাসনার প্রকাশ করেছিলেন? যারা বলে উনি সাহিত্য আকাদেমি পেতে চেয়েছিলেন, তার জন্য হয়তো হুমায়ুন কবিরকে বইও দিয়েছিলেন তৎকালীন সংস্কৃতি মন্ত্রী, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী। কিন্তু জীবনানন্দ দাশ খুব যেভাবে পাওয়ার নেটওয়ার্ক করতে হয় তা কখনোই করেননি, বরং সমস্ত জীবনটাকেই যেভাবে বিছিয়ে দিয়েছিলেন তাতে বোঝা যায় যে ওর প্রায় বুদ্ধদেবের মতনই, মানে বসু না, বুদ্ধদেবের মতনই ওর যাত্রাটা নির্জন। ওর বাড়ির 8 কিলোমিটারের মধ্যে বিষ্ণুদে থাকতেন, ওর বাড়ির 1 কিলোমিটারের মধ্যে বুদ্ধদেব বসু থাকতেন। তো সফলতা নিষ্ফলতা উপন্যাস দেখলেই বুঝবেন যে উনি বুদ্ধদেব বসুর বাড়িতে 1.5 দিন গেছেন, বিষ্ণুদের বাড়িতে 1 দিনও যাননি। সুধীন্দ্রনাথ দত্তের ছোটো ভাইকে পড়াতেন, মানে প্রাইভেট টিউশন। সুধীন্দ্রনাথ দত্তরে মানুষও মনে করতেন না। কিন্তু জীবনানন্দ দাশ তার জীবৎকালে তার সহজীবী কবিদের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন সুধীন্দ্রনাথ দত্তকে। তার নিজের জীবন এবং তার পরিবেশ এগুলোকে এত আলাদা আলাদা করা। ধরুন মানিক বন্দ্যোপাধ্যায়, যে বলছিল যে মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, মানিক বন্দ্যোপাধ্যায় যখন কমিউনিস্ট পার্টি এলেন, তখন
কমিউনিস্ট পার্টি কী আশা করেছিল? পৃথিবীর সব দল যা আশা করে, যে মানিকবাবু একজন অনুগত লেখক হবেন। যেমন বাঘকে যখন চার্চ থেকে বার করে দেওয়া হয়েছিল, তখন একজন জিজ্ঞেস করেছেন যে জোহান সেবাস্টিয়ান বাঘকে বার করে দেওয়ার কারণটা কী? তাতে চার্চ পরিষ্কার বলেছিল, এবং সেটাই আসল বক্তব্য, যে অন্য কোনো কারণ নেই, আমরা চেয়েছি আমি অনুগত অর্গানবাদক, বাঘ তা নন। এটা খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠান চায় অনুগত অর্গানবাদক, আর ইউরোপিয়ান সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা তিনি অনুগত অর্গানবাদক হবেন না, কোনো লেখক হতে পারেন না। মানিক বন্দ্যোপাধ্যায় যখন কমিউনিস্ট পার্টিতে এলেন, ন্যাশনাল ওয়ার্ক ফ্রন্টের চাকরি ছেড়ে 1300 টাকা মাইনের, কমিউনিস্ট পার্টি অবাক হয়েছিল। কিন্তু কমিউনিস্ট পার্টি অবিলম্বেই গোপাল হালদার, চিন্মোহন সেনাবীর, যারা কমিউনিস্ট পার্টির কেরানিতন্ত্রের সঙ্গে জড়িত, তারা ভেবেছিল যে মানিকবাবু কমিউনিস্ট পার্টির জন্য তাদের মতন লেখা লিখবেন। যেই জন্য তেভাগা আন্দোলনের সময় ওকে পাগল করে দেওয়া হয়, যে সবাই তেভাগায় যাচ্ছেন, আপনি যাচ্ছেন না, আর না গিয়ে লিখছেন মানিকবাবুর ভালো হচ্ছে না, দৃষ্টান্ত খারাপ হচ্ছে ইত্যাদিতে। উনি একদিন ধূর্তেরই বলে প্রায় একটা হাওড়া দিয়ে বড়ে কমলাপুরে চলে যান, তারকেশ্বরের পেছনে, সেখানে তেভাগা হচ্ছিল। তো গিয়ে, এখন কমিউনিস্ট পার্টি তো সবাই জানে, কমিউনিস্ট পার্টির নিজস্ব ইনফরমার আছে, সব আছে, তাদের পাঠিয়েছিল চিন্মোহন সেনাবী নিয়ে গিয়েছেন অনুসরণ করে। মানিকবাবু এটা গিয়ে পার্টি অফিসে দু একদিন কথা বলে প্রায় বাহাতের লেখা ছোট বকুলপুরের যাচ্ছে, যে আজ পর্যন্ত এই এত সিপিএম, সিপিআই, নকশাল, মাওবাদী কেউ এর বাইরে গিয়ে কোনো প্রোপাগান্ডামূলক গল্প লিখতে পারেনি, ওটাই মডেল। কিন্তু আসলে মানিকবাবুর কমিউনিস্ট পার্টির জীবনে ওটা ব্যাপার না। যে সত্যিকারে হীরের টুকরো, সে তো যে কোনো জায়গায় হীরের টুকরো। মানিকবাবু আর পাবলো পিকাসো একই সঙ্গে কমিউনিস্ট পার্টির সদস্যপদ নিয়েছিলেন 1944 সালে। একজন ফরাসি কমিউনিস্ট পার্টি, একজন ভারতের কমিউনিস্ট পার্টি। দুটো কমিউনিস্ট পার্টি এদের ধারণ করার উপযুক্ত লোক ছিল না। তার কারণ হচ্ছে, তাঁতের অভাব অনেক সময় হয়, সুতোর অভাব অনেক সময় হয়, তা নিয়ে অনেক গল্প লেখা হয়, সেসব গল্প যথাকালে আপনাদের ভাষায় ভোগেও চলে যায়। কিন্তু মানিকবাবু যখন দুঃশাসনীয় লিখলেন, যে ভূতি ভাবল যে ছেলের সামনে মা ন্যাংটো হলে দোষ কী? আসলে ছেলে খিদের জ্বালায় কাজ ছিল, ওপরে একটু বাসি ভাত ছিল, সেটা যদি ভূতি দিতে যায় তাহলে ভূতির কাপড়টা খসে যাবে। ভূতি কাপড় খসে গেল। মৃণাল সেনকে বলছেন যে এই গল্পটা আমার খুব করার ইচ্ছা ছিল, কিন্তু এই গল্পটা করা যায় না, কারণ এই জায়গাটা বাদ দিলে সিনেমাটা হয় না, আর এই জায়গাটা রাখলে কোনো ভারতবর্ষ, কোনো পৃথিবীর কোনো সেন্সার করবে না যে মা ছেলের সামনে উলঙ্গ হয়ে আছে। এটা মানিকবাবু ভাষায় করতে পারেন, আমরা পারবো না। এখন 7.5 চালের মতো একটা গল্প। আমাকে সন্দীপন চট্টোপাধ্যায় বলছেন যে এই গল্পটা তুমি পড়েছো? হ্যাঁ পড়েছি। বলে এই গল্পটা লেখার পরে বুঝতে পারছো তো যে আমরা কেন লেখক হলাম না? আমি আপনার কথা আমি জানি না, আপনি আসলে গল্পটা যে একটা লোক 7.5 চাল নিয়ে মন্বন্তরের মধ্যে তার বাড়ি যাচ্ছে। যাক, সমস্ত পরিস্থিতি, মানে আমার ধারণা এটা যদি কেউ দ্বিতীয়বার লিখতে পারেন তাহলে রবীন্দ্রনাথ পারেন, কারণ ক্ষুধিত পাষাণে এইরকম পরিবেশকে চরিত্র করে নেওয়া হয়েছে। কোনো কথা নেই, বার্তা নেই, চারিদিকে সবাই মরে গেছে, একটা গ্রামের মধ্য দিয়ে লোকটা যাচ্ছে, 7.5 চাল তার হাতে, কুকুরের সব চিৎকার আছে, আর কিছু নেই, কুকুরও নেই তারপরে, কারণ কুকুররাও মারা গেছে। এবার লোকটা যখন বাড়িতে গেল, বাড়িতে গিয়ে সে 3খানা প্রশ্ন করলো, একটার উত্তর নেই, সে মরে গেল। এই গল্পটা আমি সেদিনই বলছিলাম যে 3টে প্রশ্ন মৃত্যুর সামনে, এ একমাত্র নচিকেতা করেছিল যমরাজকে, তারপর মানিক বন্দ্যোপাধ্যায় করলেন বাংলার কোনো গ্রামে। এই মেধাকে ধরার জন্যই তো কোনো পাত্র নেই। এটা মানিকবাবু সিপিআইয়ের মেম্বার হিসেবে লিখেছেন, মেম্বার হিসেবে লেখেননি। আজকাল অনেকে লেখেন যে মানিকবাবু লিখেছেন, সত্যিই লিখেছেন যে ভারতের কমিউনিস্ট পার্টি জনগণের মন বোঝে না। এটা মানিকবাবুর কোনো আবিষ্কার না, এটা একটা সত্যের স্বীকৃতি। কিন্তু এইটার জন্য মানিকবাবু না, মানিকবাবু এই জন্য মানিকবাবু যে এই রকম অদ্ভুত পরিবেশেও তিনি যে লেখাগুলো লিখতেন, সেগুলো একটা দল বা প্রতিষ্ঠানের অনেক দূরে সত্যকে খুঁজে পেয়েছে। এই যে মানিকবাবু সম্বন্ধে কমল কুমার মজুমদার বলতেন, আমার সামনেই বলেছিলেন আমার বন্ধু অনন্যকে, কারণ অনন্যর ছাত্র, যে আরে নামানো আকাশের তলা, ইয়া আল্লাহ, এই পৃথিবী কি দিনা, কোনো মানুষ লিখতে পারে?
এ তো ঠাকুর নিজে এসে কলমের ডগায় বসেছে বলে এই লাইনটা সম্ভব হলো। এমন মানুষ ঠাকুরের সঙ্গে যে কথা বলে সে কমিউনিস্টদের সঙ্গে মিশে ছোট লোক হয়ে গেল না। এই যে এটা কমলার রসিকতা, কিন্তু কথা হচ্ছে যে একজন লেখক কি করবেন? লেখক নিজের নির্জনতার ব্যবস্থা করবেন। লেখক কোনো সমাজের কাছে অ্যাপিল করেন না, ওগো আমাকে দেখো, আমি রবীন্দ্র পুরস্কার পেয়েছি, আমার সাহিত্য একাডেমি দরকার, সাহিত্য একাডেমি পেয়েছি, আমার নোবেল দরকার, অথবা এই দরকার, অথবা সেই দরকার, অথবা পারিশ্রমিক দরকার, অথবা মজুরি দরকার, আমার অবসর দরকার, আমার বাড়ি দরকার, আমার গাড়ি দরকার, আমার নিরাপদ অন্তত একটা জায়গা দরকার যার মাধ্যমে চোখ বুঝতে পারি। এসব দরকার নেই। লেখকের তোপধ্বনির দরকারই নেই। লেখক যখন সমস্ত ফ্রান্স বিজয় উল্লাসে মক্ত প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, তখন গিয়ম অ্যাপোলিনিয়ার তার মাথায় কামানের গোলা লেগেছে, কয়েকজন কবি তার সভানুগমন করছেন। এর বাইরে লেখকের কিছু হয় না। বোদলারের শবযাত্রার সময় কজন ছিলেন? সামান্য কয়েকজন বন্ধু। আসলে কবিদের যে জীবনযাত্রা, যে বিবেক, লেখকের যে ধর্ম, তার সঙ্গে সমাজের যে যোগাযোগ, সেটা আগে থেকেই নির্ণীত। বাল্মীকি যখন শোক থেকে লিখেছে, পঞ্চমিথুনের শোক থেকে, সেটা এই জন্য না যে ভারতের রাজন্যবর্গ তার সমাদর করবে। তিনি শোককে ইতিহাসাশ্রিত করতে চেয়েছিলেন, যেমন অরফিউস তো চান। এ তো কবির কাজ। কবি এর বেশি কিছু চানও না, পারেনও না। কবির পক্ষে সমাজকে বদলানো সম্ভব না, এটা একটা খুব ভুল ধারণা। শঙ্খ ঘোষ কেন মহাকাশকে রুশ বিপ্লব করতে পারবেন না? পাবলো নেরুদা লিখুন বা না লিখুন, চিলিতে কোনো ভোটের প্যাটার্নের বদল হবে না। কোনো লেখক ম্যাক্সিম গোর্কি সোভিয়েত ইউনিয়নে কোনো কার্যকরী হবেন না। এবং এমিল জোলা যতই জ্যাকুজে বলুন, তিনি তার নিজের আপত্তি নথিভুক্ত করতে পারেন যাতে ফ্রান্সের ইতিহাস নড়ে যায়, কিন্তু সেটা তিনি নিজে করবেন না, অন্যরা করবে। যেমন এই জ্যাকুজেকে যখন মেঘেরা কাতালায় ঋত্বিক ঘটক তোমরাই দায়ী করেন, সেটা আমরা খেয়াল করি, কিন্তু ঋত্বিক ঘটকের পক্ষে ভারতের ইতিহাস পাল্টে দেওয়া সম্ভব না। ঋত্বিক ঘটকে বরং আমরা সততার জন্য করি যে তিনি যখন তার শেষ ছবি যুক্তিতর্ক গল্পতে বলছিলেন যে তিনি একজন মাতাল, তার পক্ষে আর কিছু নয়, তো হয়ে গেছে, পচে গেছে। এটা তার আত্মপক্ষের বিবৃতি। কবিকে এগিয়ে তিনি ভারতের তেরঙ্গা ঝান্ডা নিয়ে মাতঙ্গিনী হাজরার মতন যদি করেন, তার ব্যক্তিগত আত্মত্যাগের জন্য আমরা তাকে সম্মান করব। শঙ্খ ঘোষ প্রায় শহীদ ক্ষুদিরামের মৃত্যুবরণ করেছেন, যে তার লেখার বদলে তার বাণী পরবর্তী সমাজে আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। কজন লোক তার লেখা পড়ছে তার ঠিক নেই, কিন্তু সবাই জীবন যে নরক করে দিয়েছে এই লেখাটা পড়ছে, সেটা ভালো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এমনকি সুকান্ত ভট্টাচার্যের লেখাও, যিনি একেবারেই পার্টির জন্য লিখতেন, একটা উদ্দেশ্যে লিখতেন এবং একটা কারণে লিখতেন, সেখানেও কিন্তু কবিতা আছে যেখানে তার ক্রিয়াপদগুলোর ব্যবহার, মিছিলে আমরা নিমগ্নতাই দোলে মিছিল, এই যে টপ অ্যাঙ্গেল শট, কেন মিছিল দুলতে পারে না, সমতল থেকে দেখলে কোনো মিছিল দোলে না। এই মুহূর্তে সুকান্ত ভট্টাচার্য কবি হয়ে উঠেছেন আনকনসিয়াসলি, কোনো উচ্চতার থেকে দেখেছেন মিছিলটাকে। এটা বুদ্ধদেবও ঠিকই বলেছিলেন যে কবিতা ভেতরে না থাকলে তো এরকম লিখতে পারে না। পার্টির হুকুমে নানা রকম ছন্দবদ্ধ চরণ প্রসব করা যায়, কিন্তু সেটা কবির জায়গা না। টু বিল্ড সামথিং ইজ সাবলিমাল গ্রেট, বাট অনলি গডস অ্যান্ড পোয়েটস ক্যান ক্রিয়েট। ঈশ্বর এবং কবিরা যে সৃষ্টি করেন, তার কারণ তারা কিছু অনিয়মের লাবণ্য সমাজে জুড়ে দিতে পারেন। সুকান্তর জীবনে যদি আর কিছু নাও হয়, এখন অবশ্য মনে করা হয়েছে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা বলে বিখ্যাত, তা নয়। তিনি কবি, এবং তিনি কবি এবং তার কতিপয় জায়গায় বোঝা যাচ্ছে যে তার প্রকাশ কবিতার মাধ্যমেই হতে পারত, অন্য কোনো জায়গা থেকে হতে পারত না। আমার এইটাই মনে হয় যে আজকে যখন আমি কবির কাজ বলছেন, তখন একজন শব্দশিল্পী, একজন রেখাঙ্কনের মানুষ, তার মূল কাজ তিনি এটাই করবেন। গের্নিকা যিনি এঁকেছেন, তিনি যে প্রতিবাদবদ্ধ করেছেন, তিনি রাস্তায় হাঁটবেন না এমন না। বললাম তিনি কমিউনিস্ট পার্টি মেম্বারশিপ নিয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আসল কাজ হচ্ছে
পিকাসো যদি গের্নিকা না আঁকতেন বা গার্ল বিফোর এ মিরর না আঁকতেন তাহলে তাকে আমরা মনে রাখতাম না। মানিকবাবু যদি পুতুল নাচের ইতিকথা না লিখতেন তাহলে তাকে আমাদের মনে রাখার কারণ নেই। রবীন্দ্রনাথ যদি বলাকা না লিখতেন, এই যে এখন কাশ্মীর সম্পর্কে আমি তো অবাক হয়ে গেলাম যে আজকাল রবীন্দ্রনাথকে সত্যিই পড়ে না। কাশ্মীর নিয়ে এত কথা হলো, আকাশবাণী দূরদর্শন তো বটেই, আরও সব নানা রকম দেশ নেতা কেউ কাউকে বলে দেয়নি যে সন্ধ্যা লাগে ঝিলিমিলি ঝিলামের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার, যেন রবীন্দ্রনাথ লিখেছিলেন। হয়তো কালকে থেকেই দেখা যাবে রিপাবলিক টিভিতে এটা বলা হচ্ছে, মানে এই সবার খবর যদি তারা জানতে পারেন। আমি যখন রবীন্দ্রনাথ কেউ খেয়ালই করলো না যে এত বড় একখানা কবিতা শুধু কাশ্মীরের গণহত্যা নিয়ে লিখে গেছেন রবীন্দ্রনাথ কতদিন আগে। এখন এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমাদের বোঝা হতে, এবং কবিদের প্রাপ্তি যে একাডেমি পুরস্কার না, কবিদের প্রাপ্তি যে জগতের মাঝে আমি কেহ নই, আমি শুধু এক কবি, এই বলা, এইটাই আমাদের বোঝার জায়গায় আবার আসা উচিত। কবিরা কিছুই পেতে পারে না, কবিরা শুধু ব্যবস্থাটাকে অন্যভাবে দেখার আবেদন করতে পারে। লেখকও আর বেশি কিছু করতে পারে না, লেখকও পৃথিবীটাকে অন্যভাবে দেখার আবেদন করতে পারেন। এবং লেখক যদি সবসময় সমাজের সব কিছুতে সায় দেন তাহলে খুব উপকারী কাজ হয় না। ইয়েটসের জীবনের সবচেয়ে খারাপ লেখাগুলো হচ্ছে আইরিশ মুক্তির সংগ্রামের উপর লেখা, বিকজ হি ডিডন্ট পার্টিসিপেট অ্যাজ এ পোয়েট ইন দি মুভমেন্ট, পারেননি লিখতে। এই যে মাতিসের ওয়ার্স ক্যানভাসগুলো আন্তোনিয়েনি বলেছেন সব ফ্রাঙ্কো প্রাসিয়া নোয়ার ওরকম করা, কারণ ওগুলো জাতীয় কর্তব্য বলে আমি যদি নেমে পড়ি মাঠে, ওগুলো আমার অন্তরের কাজ না হতে পারে। ভাবুন অরি মাতিস, আপনি যদি ছবিগুলো দেখেন দেখেই বুঝবেন যে উনি সরকারি হুকুমনামা পালন করছেন, উনি ভয় পাচ্ছেন যে লোকে যদি ওকে দেশদ্রোহী বলে, লোকে যদি ওকে গণশত্রু বলে, উনি ভয় পাচ্ছেন। ভয় থেকে যে শিল্পের জন্ম, সে শিল্প তো নয়। ডব্লিউ বি ইয়েটসের ওই কবিতাগুলো কবিতাই নয়। এরকম যেমন 1962 সালে ভারত চীন সীমান্ত সংঘর্ষের সময় সবাই মিলে অনেক কিছু লিখেছিল, চীনে বাদাম থেকে চীনে কী করে উড়িয়ে দেবে, চীনামাটির কাপে কী করে চা খাবে না, মনোজ বসু চীন দেখে এলাম, একবার পুড়িয়ে দিলেন, আবার ছাপলেন, এসব করলেন। এইসব যে হলো, এগুলোর কোনোটাই কাজ না। এগুলো হচ্ছে সময়ের কতগুলো তাৎক্ষণিক দাবি, সম্পাদকীয়র মতো অথবা ফেসবুকের লেখার মতন। আজ লেখা হয়, কাল ফুরিয়ে যায়, শাঁ পোকার মতন। কালী পুজোর রাত্রি বড্ড বিরক্ত করে, পরের দিন ভাইফোঁটায় তারা নেই। আজকে লেখকের ভুল কাজ হচ্ছে, তারা মনে করছেন যে সরকার বা রাষ্ট্রযন্ত্র বা সবচেয়ে বড় প্রতিষ্ঠানের অনুসরণ করা তাদের কাজ। তারা যে এই কাজগুলোর সঙ্গে আলাদা থেকে তারা যে নিজের কাজ করতে পারেন, এবং তারা যে অনেক বড় বিপ্লব করতে পারেন। ধরা যাক কোনো একটা রচনা লিখে, কোনো একটা বাক্য লিখে, আমি যে গোড়ার সঙ্গে পরেশবাবুর সংলাপটা বললাম, এই সংলাপ বলার জন্য আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো লেখক নেই। গোড়া যদি সম্পূর্ণ ব্যর্থ হয় উপন্যাস হিসেবে, তাহলেও ব্যর্থ কিনা অন্য প্রসঙ্গ, যদি আমরা গোড়ার সমস্তটা, যদি এমন কোনো ভূমিকম্প হয় যাতে রবীন্দ্রনাথের সমস্ত লেখা বিপর্যস্ত হয়েছে, কোনো ডিজিটালিও তাকে সংরক্ষণ করা যায়নি, কিন্তু গোড়ার এই অন্তিম বাক্য যদি থাকে, মানুষ নোয়ার ভেলার মতনই তাকে আঁকড়ে ধরে অনেকগুলো বিপর্যয় পার হয়ে যেতে পারে। এইটাই রবীন্দ্রনাথের কাজ। রবীন্দ্রনাথের কাজ কংগ্রেস অধিবেশনে গান গাওয়া না, যদিও তার তিনি কখনো কখনো গেয়েছেন। শঙ্খবাবুকে একজন বিষণ্ণ বিবেকভাবী, শঙ্খবাবুকে আমি দোষ দিচ্ছি না, শঙ্খবাবু জীবনের প্রান্তে এসে যা করেছেন তা খুবই সাহসী জিনিস, কিন্তু আমি বলছি সমাজ এবং শঙ্খবাবুর সম্পর্ক কীরকম অদ্ভুত হয়ে গেল। আপনি ভাবুন, নির্বাচনের কয়েকদিন আগে বামফ্রন্টের সর্বশক্তিমান চেয়ারম্যান তার সঙ্গে 2 ঘন্টা বলছে, না একজন কবি একটা সবচেয়ে ক্ষমতাবান রাজনৈতিক দল, তারা মনে করছেন যে কবির সঙ্গে 2 ঘন্টা আলোচনা করলে সমাজ সংস্কারের বিকল্প পথ বেরোবে। এরকম কথা ফ্রান্সের রাষ্ট্রপতি কখনো ভাবেননি, মার্কিন রাষ্ট্রপতিও ভাবেননি, এমনকি লেনিনও ভাবেননি যে বিপ্লবের আগে 1.5 ঘন্টা কবির সঙ্গে কথা বলেনি। কারণ আমি বারবারই বলছি, আমাদের কাজগুলো বিভিন্ন। যখন আমরা বলছি কবি মনীষী পরিধি স্বয়ম্ভু,
তখন তিনি স্বয়ম্ভূ জগতের সৃষ্টি করতে পারেন। আমরা সেই জগতের সঙ্গে একটা গ্যালাক্সির সঙ্গে আরেকটা গ্যালাক্সির কীভাবে সংকেত বিনিময় হবে তা করতে পারি। রবীন্দ্রনাথ কোনো বিপ্লব করাতে পারেন না, কিন্তু কোনো কোনো বিপ্লবী যে মৃত্যুর আগে রবীন্দ্রনাথের কবিতা পড়ে সঞ্জীবিত হয়েছেন, সেটা নিতান্তই পরোক্ষ অনুভূতি। রবীন্দ্রনাথ জানতেন না যে কানাইলাল দত্ত তার কবিতা পড়ে ফাঁসি হবে বা না হবে। আমাদের অর্ক নজরুল ইসলামের একটা লেখা বার করেছে, ভেঙে ভাঙলে তারাপুর খাদ্য লেখা ইত্যাদি। ধরা যাক নজরুল ইসলামের ভূমিকাটাকে, আমরা তো এতদিন ধরে নজরুল ইসলামকে নিয়ে নানা রকমভাবে ভাবি। আমরা দেখেছি আমরা আমাদের হাতিয়ার হিসেবে নজরুল ইসলামকে কীভাবে ব্যবহার করেছি। যখনই আমরা নজরুল ইসলামের কথা বলেছি তখনই আমাদের গোপন হিন্দু সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে প্রথমেই জোর দিয়েছি উনি কিন্তু অনেক শ্যামাসঙ্গীত লিখেছেন। একজন মুসলমানের শ্যামাসঙ্গীতকে তো উপেক্ষা করা যায় না, যদি বা হিন্দুর শ্যামাসঙ্গীতকে উপেক্ষা করা যায়। এক ভালো কথা, সত্যি উনি লিখেছেন, এটা খুব বড় গুণ। দ্বিতীয় কথা, উনি নানাবিধ সমাজ প্রগতিমূলক লেখা লিখেছেন, গান লিখেছেন, এগুলো। কিন্তু আমরা একবারও খেয়াল করি না যে নজরুল যখন লিখছেন, ধরে একটা সবচেয়ে বিখ্যাত লেখা বিদ্রোহী, বা ধরে এক ওই ভেঙে ফেল আগুন জ্বালা, ওখানে তিনি কী করছেন, একটা মস্ত কাজ করছেন যেটার প্রতি বাঙালি সাহিত্যিকরা খেয়ালই করেন না। যে নজরুল ইসলাম এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন কারণ তিনি জীবনানন্দ দাশের থেকে 1 বছরের ছোট, কিন্তু জীবনানন্দ দাশ প্রথম বইটি প্রায় নজরুলের আদ্যন্ত অনুকরণ। শুধু 2-1টা শব্দ জনিচক্র স্মৃতি ইত্যাদি বাদ দিলে ওটা ঝরা পালক পুরোটাই নজরুলের অনুকরণ। খুব দ্রুত উনি এই ফেজ পার হয়ে যান, কিন্তু এত প্রভাব হলো কী করে? হলো এই কারণে যে বিদ্রোহী কবিতাটায় বলো বীর বলো উন্নতম শির, এই যে লেখা, এটা ভালো লেখা খারাপ লেখার থেকেও বড়ো কথা যে রবীন্দ্রনাথ যখন বাংলা ভাষার স্ট্রাকচারটাকে প্রায় ঠিক করে এনেছেন, না কাঠামো, কী করে বাংলা লিখতে হয়, কী করে কবিতা লিখতে হয়, কী করে বাক্য বিন্যাস করতে হয়, কী করে সম্ভাষণ করতে হয়, এসব সব ঠিক করে ফেলেছেন। তখন হঠাৎ তাতার দস্যুর মতো বা নন্দীগ্রামের হারমাদদের মতো বা মাওবাদীদের মতন বাংলা ভাষার উপর লাফিয়ে পড়ে এই যে উর্দু, ফার্সি এবং শব্দের যে হঠাৎ করে একটা হরপাবান বয়ে গেল, তার ফলে হলো কি বাংলা ভাষার যে স্থিতাবস্থা অনেক দিন ধরে ছিল, সেই স্থিতাবস্থা রবীন্দ্রনাথ নিজের চোখের সামনে দেখলেন হুড়মুড় করে সেটা ভেঙে গেল। হয়তো সেটা খুব ব্যাকরণসম্মত হয়নি, হয়তো তার মধ্যে অনেক ভুল ছিল, কিন্তু নজরুল হ্যাড দি কারেজ টু ভার্টিক্যালি ইনভেড হিজ মাদার টাং। এই যে করলেন, তার ফলে দেখবেন তার পরবর্তী বাংলা কবিতায় অনেক খালি প্রকরণগত স্বাধীনতা এসে গেল। নজরুলের বিদ্রোহী কবিতা হিসেবে কত বড় কথা না। তারপরে দেখুন একজন ইমামের ছেলে, তার ব্যক্তিগত জীবনের বিপ্লবের কথা আমরা বলি না, একজন ইমামের ছেলে, যিনি ওই যে ঈদের সময় যারা ওঠো জাগো সকাল হয়ে গেছে এতে যাও এই বলেন, কী যেন নাম একটা আমি ভুলে যাচ্ছি, আরবি নাম, সেই কাজ করেছেন বাবার মৃত্যুর পরে, ইমামের ছেলে। তারপরে এই যে পারিবারিক ষড়যন্ত্র বাড়িতে যে হঠাৎ করে ওদের অবস্থার খারাপ হয়ে গেল, তো জিটি রোডে গিয়ে হোটেলে রুটি তৈরি করেছেন। এই করে একমাত্র ভারতীয় কবি যিনি সামরিক বাহিনীতে যোগদান করেছেন। আমাদের জীবনে এই যে অতুল গুপ্ত বলেছিলেন যে কনস্ক্রিপ্টেড আর্মি বা অন্য কিছু, মনীন্দ্রগুপ্ত সরাসরি যুদ্ধে যাননি, উনি ইঞ্জিনিয়ারিং সন্টেক ছিলেন। হ্যাঁ, যুদ্ধে যাননি, কিন্তু যুদ্ধের ট্রেনিং ওকে করতে হয়েছে, মার্চিং সংগুলো করতে হয়েছে, প্যারেড করতে হয়েছে এবং বন্দুক কাঁধে দৌড়তে হয়েছে। সমরাঙ্গনে যেতে হতো কিন্তু হয়নি। সমরাঙ্গনে না গিয়ে উনি যেটা করেছিলেন, একটা অশিক্ষিত মানুষ হিসেবে সে তো অশিক্ষিত, এবং ওই মুজাফফর আহমেদের সঙ্গে পরবর্তী কিছু সঙ্গদান ছাড়া নজরুল ইসলাম দিয়ে আর পড়াশোনা করতে পেরেছেন তা না, কিন্তু যেটা করেছিলেন সেটা অসাধারণ। সারা ভারতবর্ষের ইসলাম, অনেক সময় আমরা বলতে বাধ্য হই যে বেগম রোকেয়া বা অন্যদের উদাহরণ, 2-1জনের উদাহরণ ছাড়লে মোটামুটিভাবে কোরআনকে একটি বিশুদ্ধ গ্রন্থ মনে করে, তাকে প্রশ্ন করা যাবে না, এবং হাদিসের যে নির্দেশাবলী তাকে অবশ্য পালনীয় মনে করে, তাকে প্রশ্ন করা যাবে না। এই নিয়ে কিন্তু কোনো কথা বলা যাবে না। নজরুল ইসলাম দেখবেন যে 1919 সাল থেকে 22 সালের মধ্যে যেটা স্বাভাবিক ছিল, ভারতীয় মুসলমান বুদ্ধিজীবীরা সবাই যখন
খিলাফত আন্দোলনের পক্ষে, তখন নজরুল খিলাফত আন্দোলনের বিপক্ষে এবং ইসলামের আধুনিকীকরণের জন্য কামাল পাশাকে সমর্থন করছেন। এটা ভারতবর্ষে হিন্দুদের মধ্যে যদি রামমোহন রায় বা বিদ্যাসাগরকে আপনি প্রণম্য ভাবেন যে তারা হিন্দু ধর্মের যে প্রচলিত পদ্ধতি সেগুলোকে প্রশ্ন করতে শুরু করেছেন এবং তার মাধ্যমে সংস্কার ইচ্ছা ব্যক্ত করছেন, তাহলে নজরুল ইসলাম একইভাবে সেই সামান্য কয়েকজন বুদ্ধিজীবী যারা প্রশ্নের অধিকার বহাল রেখেছেন, তার কবিতাতেও মৌলভী যত আপনি দেখবেন যে সাধারণভাবে যত ইসলাম লেখক মান্টো বা এদের উদাহরণ বাদ দিলে সাধারণত মসজিদ এবং আল্লাহর মধ্যে যে তফাৎ আছে এটা মানেন না। যেমন আমি একটা আজকের উদাহরণ দিচ্ছি, হঠাৎ দেখছি অরণ্যের দিনরাতি নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, হোক তাতে আপত্তি নেই, কানে দেখানো হয়েছে, কানে দেখানো হলেও কারোর আপত্তি থাকবে না, ভালোই তো। এবং এটা রেস্টোরেশন ওয়ার্ক বেসিক্যালি, সেটাও ভালো, এটা ফিল্ম স্থায়ীভাবে থাকলো। সমস্যা হচ্ছে যে আমরা যারা দেখবো তারা কীভাবে দেখব। এখানে ধরো আমরা প্রত্যেক কাগজে শর্মিলা ঠাকুর এবং সিমি গারওয়ালের ছবি দেখছি। সিমি গারওয়াল বা শর্মিলা ঠাকুর সম্বন্ধে আমার কোনো আপত্তিও নেই, কিছুই নেই, কারণ ওরা অভিনেত্রী এবং ওদের সঙ্গে আমার কোনো আলাপও নেই যে ব্যক্তিগত বিদ্বেষ থাকবে বা অন্য কিছু নেই। কিন্তু আমার বক্তব্য হলো যে আমি যখন সিমি গারওয়ালকে দেখছি তখন আমি দেখছি আজ 1969 সালে তৈরি 70 সালে তৈরি এই ছবির সঙ্গে একদম স্টিরিওটাইপিং অফ ট্রাইবাল কালচার। এই যে গ্রামে যাবো, একটু মহুয়া খাবো এবং একটা মেয়ের সঙ্গে শুয়ে পড়বো এবং সাঁওতাল মেয়ে বলে তার যৌবন দীপ্তি বেশি থাকবে, যে ধারণাগুলো আমাদের আছে সেগুলোকে খুব, এমনকি মূল উল্লেখায় সুনীল গঙ্গোপাধ্যায় যা পালন করেছিলেন তা সুনীল গঙ্গোপাধ্যায় নিজেও বলেছেন, আমরা সকলেই বুঝি যে সত্যজিৎ তো সেই জীবনেও ছিলেন না, উনি উচ্চ মধ্যবিত্ত জীবন বুঝতেন। যেমন উনি জানতেন না বাংলা মদ খাওয়ার স্বাদ কী। ওকে জিজ্ঞেস করা, সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন যে খেয়ে দেখতে হবে, উনি না আপনি দেখান, কেন দেখায় দেন, আমরা যারা মদ খাই তারা কী করে দেখাবো যে মদ খেলে কী হয়, আমি বড় যে এই করতে পারি। কিন্তু এইতে তো ঠিক বোঝানো যাবে না, উনি নিজে মুখে না দিলে বুঝবেন কী করে মহুয়ার স্বাদ কীরকম, তো উনি দেবেন না। উনি একজন সাঁওতাল মহিলা কী করবেন এবং কি না করবেন, তার যৌনতার স্বাদের বাইরে যে যৌনতার স্বাদ আমরা দেশ পত্রিকার মাধ্যমে পেয়েছি, জলসার মাধ্যমে পেয়েছি, সেই স্বাদটাকেও আরও ডেরিভেটিভ পর্যায়ে দুলি করেছেন। আমাদের তাকে দরকার নেই। আমাদের কি দরকার, আমাদের অজান্তিকে যেখানে আদিবাসী মেয়েটি তার প্রেমিককে প্রশ্ন করছেন এবং ওরাও 1955-এ 56 থেকে ঋত্বিক ঘটক প্রথম অযান্ত্রিক, তারপর সুবর্ণরেখা, ওই যে রামকিঙ্করের চালকলের পথে ছবিটিকে করলেন এবং শেষে ছৌ নাচ। যে এই জায়গা থেকে যে আদিবাসীদের দেখেছেন বা অন্তর্জ ইতিহাসকে দেখেছেন সেইটাকে দেখা, এটা তো বড় লোকের চোখ দিয়ে সাঁওতালকে দেখা। আমরা দেখেছি সিমি গারওয়াল মুখে আলকাতরা মেখে তার যৌবন দীপ্তি দেখে আমরা সকলেই মুগ্ধ হয়েছি। আমরা ভেবেছি, আমরা সবাই জানি এর উইকেন্ডে বর্তমান রাজ্য সরকারের সৌজন্যে এটা মাঝে মাঝেই হয়, আমরাও যাই, 3 দিন ঘুরে এলাম। তার মানে মেয়েটাও তো সহজ হয় না আজকাল আর, কিন্তু বাকিটা হতেই পারে। যে 1943 যে ফেমিনকে উনি দেখেছেন তাকে 1983-তে রিকনস্ট্রাক্ট করা যায় না। কেন যায় না? যারা 1943 ফেমিনের সঙ্গে গ্রামে গঞ্জে নবান্ন ইত্যাদি করে বেড়াতেন তারা এখন পাওয়ারে, এবং পাওয়ারে থাকলে সেই সত্য যা পরিবেশের সঙ্গে একেবারে জড়িত সেই জিনিসটাকে নতুন করে একটা ফুলের টবে রাখা যায় না। মৃণাল সেন যে ছবিটা ছেড়ে দিয়েছেন, ওখানে যে হেডমাস্টার মশাই বলেছেন, ঠিকই বলেছেন যে এটা আপনি পারবেন না আর পরে করতে। তখন যে বিশ্বাস, যে আদর্শ তৈরি করেছিল ওই মুহূর্ত, সেই মুহূর্ত আর নেই। আজকে যারা নবান্ন করছেন তারা নবান্ন করতে পারবেন না, কারণ নবান্নর যে অনুভূতির যন্ত্রণা এবং প্রত্যক্ষতা তা তো নেই। সেটা শিল্পীকে নিতে হবে, সেই দায়িত্বটা শিল্পী নিচ্ছে না। এই যে সৌম্যমিত্র রাজা অধিপস,
সৌমিত্র যখন শেষবারের মতন তাকান, আমরা এখন খুব ছোট, আমরা অধিকাংশ স্মৃতি থেকে বলছি, কারণ স্মৃতিটাকে মেলাচ্ছি, তখন যা বোঝার ক্ষমতা ছিল না, যে সমস্ত জায়গা অন্ধকার, শুধু চোখের ওপর এটা পড়ছে, এবং তাতে সৌমিত্র ওই যন্ত্রণাত্মক স্বরে বলছেন, আমার যা দেখার উচিত ছিল না সেটা আমি দেখে ফেলেছি। এই যে যন্ত্রণা, এর জন্য সৌমিত্রকে কত পরিশ্রম করতে হয়েছে। আজকে একটা নাটক কতদিনে হয়? মেফিস্টো যারা নিজেরা, তারা মেফিস্টো নামাচ্ছেন। সেন্সরশিপ অতিশয় খারাপ জিনিস, তবে অনেক সময় যে সেন্সরশিপ লেখক মেনে নিচ্ছেন বা সিনেমা মেনে নিচ্ছে, তার জন্য সেই দায়ী। সিনেমায় আমাদের সেন্সরশিপ অনেক কঠোর, কিন্তু এই তো সবাই জানে। লেখার ক্ষেত্রে নয়, তাও অনেক সময় সম্পাদকরা বলেন চলবে না, এটা চলবে, আপনি বদলান, সেটা অন্য। সেন্সরশিপ থাকা উচিতই না। তবে হ্যাঁ, সেন্সরশিপ থাকা উচিত না, কিন্তু সেন্সরশিপ কীভাবে আসবে এটা বলা মুশকিল। যেমন যদি আপনি পর্নোগ্রাফিক ইমাজিনেশনই বলেন, তাহলে আমি কি পর্নোগ্রাফির কথাই বলছি, যে সাহিত্য যে পরিমাণ পর্নোগ্রাফি দিয়েছে, এবং যেগুলো অবশ্য পাঠ্য, হেনরি মিলার ট্রপিক অফ ক্যান্সার যে পড়েনি সে দুর্ভাগা। তো এই যে কথাটা আমি বলে এড়িয়ে গিয়ে বলতে পারি আমার প্রজ্ঞান, তা তো না। ফ্রাঁসোয়া তুফো তার ফিল্ম ইন লাইফের প্রিফেসে লিখছেন যে আমাদের মুশকিল হচ্ছে আমরা এমন একটা মাধ্যম নিয়ে কাজ করি যেটা বেসিক্যালি কাঁচা। সিনেমায় আমরা কি কখনো হেনরি মিলারের জায়গায় যেতে পারবো একটা নগ্ন নারী শরীর দেখানো নিয়ে? পারবই না, কেন শব্দের অপরিসীম ক্ষমতা। আর সিনেমার মূল জায়গাটা তো সে দৃশ্যকে বেঁধে দেয়, কারণ নারী শরীর একটা নারী শরীর একটা নারী শরীর, এর বাইরে আর কিছুই না। আর কালিদাস হলে সেই নারীকে সম্পূর্ণ নিসর্গের মধ্যে ছড়িয়ে দেন। আপনি নারী শরীরকে কোথাও দেখতেই পাবেন না, আপনি দেখবেন বৃষ্টি, পাহাড়, সব কিছুর মধ্য দিয়ে নারী নেমে আসছে। রঘুবংশমে যে সময় রামচন্দ্র ভারতবর্ষকে দেখছেন এক নারীর উরু বিস্তারিত এবং ইত্যাদি ইত্যাদি, সে জিনিস তো কালিদাস ছাড়া হবে না। সিনেমা সেই জায়গায় আজও পৌঁছতে পারেনি। ফ্রাঁসোয়া তুফো ঠিকই বলেছেন যে এমনি লোকেদের কথা ছেড়েই দিন, বার্গম্যান, আন্তোনিওনি, এই লেভেলের ফিল্ম মেকাররাই পারেননি। সেটা তো সমস্যাই, যে আমরা যা কিছু প্রত্যক্ষ তাকে সিনেমায় দেখি, যা কিছু অনুমেয় তাকে তেমনভাবে দেখতে পাই না। কবি যেমন দেখতে পারেন, যা ঔপন্যাসিক অনেকটা পারেন, হতে পারে। কিন্তু আপনি শিবনারায়ণ রায় বলছেন, শিবনারায়ণ রায় পণ্ডিত মানুষ, কিন্তু আপনি ভেবে দেখুন কোনো খারাপ জায়গায় যাননি রবীন্দ্রনাথ ঠিকই, যদি ওর বাড়ির পাশেই খারাপ জায়গা, কিন্তু বিচারক গল্পটা বিশ্বলয়ে না গিয়েও লিখতে পেরেছিলেন, এবং তার শেষ লাইনটা যদি লেখেন, হ্যাঁ সে তো যাই। যেমন শাস্তি গল্পটা, বাংলা সাহিত্যে দলিত সাহিত্য নিয়ে যে কথাবার্তা বলা হয়, তাতে আমি দু একজন বিশেষজ্ঞকে বলেছি যে আপনারা সতীনাথ ভাদুড়ীকে নিয়ে আলোচনা করেন না, কারণ তিনি বারেন্দ্র ব্রাহ্মণ। তার থেকে বড় লেখা কি আপনারা লিখতে পেরেছেন দলিত সাহিত্য নিয়ে? রোড়াই চরিত মানুষকে বাদ দিলে আমাদের কি থাকে? এবং রবীন্দ্রনাথের শাস্তি গল্পটা, সেখানে তো অত বড় জমিদার ওই গ্রামে প্রবেশই করতে পারতেন না, কিন্তু চন্দ্রা কহিল মরণ, যা তিনি বলতে পেরেছিলেন। আমি বলছি না যে আপনাকে দলিত হতে হবে দলিতের যন্ত্রণা বোঝার জন্য। ঋত্বিক ঘটক তিতাসে নাম করেছিলেন বারেন্দ্র ব্রাহ্মণ হিসেবেই, তো তিনি বুঝতে পেরেছিলেন যে কী হতে পারে বা কী না হতে পারে। সে তো আছেই লেখকের। রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই সমালোচনাগুলো যারা করেন তারা ভালো করে, আমি বলবো শিবনারায়ণ রায় হলো রবীন্দ্রনাথের লেখা ভালো করে পড়েননি। রবীন্দ্রনাথের লেখা যদি তলিয়ে গিয়ে পড়া যায়, তাহলে দেখবেন রবীন্দ্রনাথ, আপনিও আপনার সঙ্গে নিয়ে একমত যে রবীন্দ্রনাথ সেগুলো দেখেছেন, জানেন, অনেক কিছুই রবীন্দ্রনাথ পারেন। যেমন ধরুন এই যে চতুরঙ্গে দামিনীর যে তুমুল কেশভার, এইরকম বর্ণনা, বা 4 অধ্যায়ের শেষ অংশে এলা আর অন্তুর যে মানে চুম্বন তোমাতে আজ অফুরান্ত হলো আমার অন্তু, এই যে জায়গা, এই জায়গায় বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের বিকল্পও হয় না। মৃত্যু আর যৌনতাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, এটা আর কোনো লেখক এই সাহস পাবেনও না। কাজে রবীন্দ্রনাথকে যে পুরো পড়েন, নাহলে একজন লোক তো এত বড় এমনি এমনি হয় না।